এই চট্টগ্রামের বাংলাদেশের চট্টগ্রামের সিআরবি এলাকায় দীর্ঘদিনের একটা নৈসর্গিক একটা সৌন্দর্যের জায়গা। এই শুরু করতে চাই এইভাবেই চট্টগ্রামের বাংলাদেশের চট্টগ্রামের সিআরবি এলাকায় দীর্ঘদিনের একটা নৈসর্গিক একটা সৌন্দর্যের জায়গা। এখানে এখানে একটা স্থাপত্য আছে ভিক্টোরিয়ান যুগের। এই স্থাপত্যটা সিআরবি, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং নামের পরিচিত। এই এলাকা ঘিরে মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড, ঘোরাফেরা এবং মানুষ সেখানে সময় কাটাতে যান। পরিচিত এই এলাকায় একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, ঘোরাফেরা, হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে সময় কাটাতে যান। এই এলাকায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে এই হাসপাতালটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রতিবাদে চট্টগ্রামে একটা আন্দোলন গড়ে উঠেছে বিগত বেশ কিছুদিন ধরে। মূলত আমরা এটা প্রত্যক্ষ করছি জুলাই মাসে এই আন্দোলনটা বেগবান হচ্ছে। তো এই আন্দোলনটার সম্পর্কে একটু জানার জন্য এবং পৃথিবীর অন্যান্য দেশে, যেহেতু আমাদের এই আলোচনার সভাটা বিভিন্ন দেশের লোকজন আছেন, এই জন্যই আমি একটু অন্যান্য দেশে শুরুটাও একটু জানতে চাইবো। তো আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন এই আন্দোলনের সিআরবি এলাকা রক্ষায় সশস্ত্র নাগরিক কমিটির কো চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। আমাদের সাথে যুক্ত হবেন বাকবিশেষের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর, কবি আবৃত্তি শিল্পী ও আবৃত্তি সংগঠনের প্রধান রাশেদ হাসান, সাংস্কৃতিক সংগঠন অধ্যাপিকা শিলা দাশগুপ্ত। তো আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি জানি না ফেসবুকে এটার কোনো ইকো হচ্ছে কিনা, আমাদের এই টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি একটু দুঃখিত। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি জানি না ফেসবুকে কোনো ইকো হচ্ছে কিনা, আমাদের এই টেকনিক্যাল প্রবলেমের জন্য দুঃখিত। তো শুরুতে আমি একটু দেখছিলাম ব্রাউজ করে এই যে এই সিদ্ধান্তটা কিভাবে হলো, কবে হলো, কখন থেকে হলো। তো সেটা দেখতে গিয়ে আমি প্রাইম মিনিস্টারের যে আমি একটু দেখছিলাম ব্রাউজ করে কার্যালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট যে অফিস আছে, সেখানে দেখলাম যে এই চট্টগ্রামের সিআরবি এলাকায় 50 সদস্য শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ এবং বর্তমান রেলওয়ে হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের এই চট্টগ্রাম এলাকায় 50 সদস্য শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ যে হাসপাতাল উন্নীতকরণের জন্য একটা প্রকল্প প্রস্তাব সেখানে দেওয়া আছে। এটার অনুমোদন হয়েছে ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স এর অনুমোদন পেয়েছে 14 আগস্ট 2013, এবং এটা প্রাইভেট পার্টনার হচ্ছে ইউনাইটেড গ্রুপ। এবং এটার যে এস্টিমেটেড কস্ট ধরা হয়েছে সেখানে 30 থেকে 80 মিলিয়ন ইউএসডি। তো এই যে এটা একটা আপডেট আছে, আপডেটটা হয়েছে 15 সেপ্টেম্বর 2020-এ। তো যাই হোক, এই যে অবস্থাটা, আমি একটু মাহফুজ ভাইয়ের কাছে, ডাক্তার মাহফুজুর রহমান, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি গবেষক এবং এই আন্দোলনের কো চেয়ারম্যান। প্রশ্নটা এভাবেই শুরু করতে চাই যে আন্দোলনটা শুরু হলো, সেটা এই বছরের জুলাই মাসে শুরু হলো, কিন্তু সিদ্ধান্ত হয়েছে 2013 সালে। তো আসলে আপনারা কি এত বছর বিষয়টা জানতে পারেন নাই, নাকি এখনই জানতে পারলেন? এতদিন পরে কেন আন্দোলনটা শুরু করলেন? এখন তো আমরা দেখছি এই কার্যক্রমটা ইমপ্লিমেন্টেশন রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে ওরা শুরু করে দিয়েছে কাজটা।
তো কেন একটু দেরি করলেন আপনারা, এটা একটু জানতে চাচ্ছে। শুরু করলেন, এখন তো আমরা দেখছি এই কার্যক্রমটা ইমপ্লিমেন্টেশন। উৎপল, রিসাউন্ড হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন তো আপনার ওই মিউট রিসাউন্ড হচ্ছে, ইয়েরটা মিউট হয়ে আছে। মাউস ভাই একটু আনমিউট করতে হবে। উনি কথা বলার সময় উৎপল দা আপনারটা মিউট করে ফেললে ওনার কথা রিপিট হবে না। করে দিয়েছে। রিসাউন্ড হচ্ছে। এটা শোনা যাচ্ছে? আমারটা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, এই আন্দোলনটা আসলে আমরা 4টা সংগঠন মিলে গণ অধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশন, আর প্রায় 1.5 বছর আগে কিন্তু আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধনের মাধ্যমে শুরু করেছিলাম। তখনও চূড়ান্ত পিপিটা সাইন হয় নাই, তার মাসখানেক আগে আমরা করছিলাম। এরপরে তো করোনা চলে আসলো, বিভিন্ন কারণে আমরা পারিনি। এবার দেখলাম যে চট্টগ্রামের সমস্ত নাগরিক, প্রায় সব নাগরিকই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন নেমেছে এবং নাগরিক কমিটি গঠন করেছে। কাজেই এটা একটু দেরিতে তো বটেই, বেশ দেরিতে শুরু হয়েছে, মানে সমস্ত নাগরিকরা দেরিতে শুরু করেছেন। আমরা আগে শুরু করলেও করোনার কারণে এটা নিয়ে আর ইয়ে করতে পারা যায় নাই। তা ক্ষতি কি, অন্তত দেরিতে হলেও শুরু হয়েছে তো। এই কাজেই এই দেরিটা আমার মনে হয় যে করোনার কারণে এর আগে, এখনো তো বেরোয় না, কারণ সবাই জীবন সংখ্যায় আছে, কখনকার করোনা হয়। এই জাতীয় বৈঠক আসলে করতে চায় না। তারপরেও নাগরিকদের আমরা ধন্যবাদ দিই যে তারা প্রথমে বিবৃতি, এরপরে নিজেরা বৈঠক করেছেন। এই সময় বৈঠক করাটাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। দেরিতে হলো শুরু হয়েছে, এটাই মানে কতটা শুরু তো হলো, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমার এই প্রশ্নের উত্তর এটাই। তার মানে আপনারা জানতেন, কিন্তু একটু দেরি করেই শুরু হয়েছে, এটাই আপনি বলতে চাচ্ছেন যে শুরু আপনারা জেনেছিলেন বিষয়টা। জেনেছিলেন বিষয়টা আগে থেকেই, তো আগে থেকেই মানে এটা করতে পারলে তখন হয়তো আরো একটু। তো যাই হোক, এই এলাকায় মানে গুরুত্বের দিক থেকে অনেকভাবে প্রকাশ করা হচ্ছে, বলা হচ্ছে এখন। বিশেষ করে আমাদের যে বড় বড় উৎসবগুলো সেগুলো কিন্তু এই এলাকাকে ঘিরে হয়। এর আগে তো ধরেন যে বিশেষ করে আমাদের পয়লা বৈশাখ, রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তী, লোক উৎসব, এগুলো আগে হতো ডিসিল পার্কে। এখন ডিসিল পার্কটা বন্ধ হয়ে গেছে। আউটার স্টেডিয়াম হতো মুক্তিযুদ্ধের বিজয় মেলা, সেটাও অর্ধেক খণ্ডিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সার্কিট হাউসের প্রাঙ্গণ ছিল, সেটাও শিশু পার্ক হয়ে গেছে। এখন সর্বশেষ যেটা ছিল সিআরবির এলাকায়, সেটাও এখন কফিনের শেষ পেরেক, চট্টগ্রামবাসীর জন্য শেষ পেরেকটা বোধ এখানেই পড়লো। তো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি রাশেদ হাসানের কাছে জানতে চাইবো, সাংস্কৃতিক কর্মী, যে সে কিভাবে বিষয়টাকে, তার সাংস্কৃতিক কর্মীরা এটাকে দেখছে। রাশেদ হাসান। অনেক ধন্যবাদ উৎপল দা আপনাকে। একেবারে বার্নিং ইস্যু যেটি, চট্টগ্রাম কেন বলি, পুরো দেশের জন্যই আসলে এটা একটা বার্নিং ইস্যু। আজকে প্রকৃতিকে ধ্বংস করতে করতে আমরা কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছি। আমরা কিছুদিন আগে ঢাকায়ও দেখেছি গাছ কাটার বিষয়টি, সেটাও বিভিন্ন প্রতিবাদের মুখেই বন্ধ করতে হয়েছে। আবার আমরা এখন দেখছি এই সিআরবি কিন্তু চট্টগ্রামের একেবারে শেষ আশ্রয়স্থল বলবো, যেখানে আপনি প্রকৃতির কোলে একটু শান্তির ছোঁয়া পাবেন। নগরীর ভেতরে এরকম এত বড় একটি এলাকা জুড়ে এরকম প্রাকৃতিক পরিবেশ আপনি আর কোথাও পাবেন না, এটা নিশ্চিত করেই বলা যায়। আপনাকে এরকম প্রাকৃতিক পরিবেশ পেতে হলে শহর থেকে অনেক দূরে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে। এই ধরনের প্রাকৃতিক পরিবেশ পেতে হলে আরো দূরে দূরে আপনাকে গিয়ে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ খুঁজে বের করতে হবে। এরকম একটি জায়গায় যেখানে প্রতিদিন সকালে অজস্র মানুষ হাঁটতে আসে, প্রতিদিন বিকেলে নিরিবিলিতে প্রকৃতির কোলে আশ্রয় নিতে মানুষ আসে,
যেখানে অনেকগুলো শতবর্ষী গাছ আছে, যে এলাকা জুড়ে জীব বৈচিত্র্যের একটা বিশাল সমাহার, সেরকম একটি জায়গাকে ধ্বংস করার এই ষড়যন্ত্র কি কারণে, এটি কোনোভাবেই চট্টগ্রামবাসী মানতে পারছে না। আর আপনি যেই প্রশ্নটি করেছেন সংস্কৃতি কর্মীর জায়গা থেকে, আপনি চমৎকার শুরুটা করেছেন। আপনি জানেন এবং চট্টগ্রামবাসী দেশবাসী জানে, চট্টগ্রামে একেবারে বড় এলাকা যেটিতে সকল সম্মিলিত আয়োজনগুলো হয়ে এসেছিল, সেটা পহেলা বৈশাখ উদযাপন, সেটা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এমনকি বিভিন্ন সাংগঠনিক বড় আয়োজনগুলোর কথা ভাবলেই আমরা কিন্তু ভাবতাম ডিসি হিলের কথা। সেই ডিসি হিলকে ঘিরেই কিন্তু সমস্ত বড় সাংস্কৃতিক আয়োজনগুলো হয়ে এসেছিল। এর একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এইসব ঐতিহ্যের তোয়াক্কা না করেই হঠাৎ করে আমরা দেখলাম প্রশাসনের জায়গা থেকে এই ডিসি হিলের সাংস্কৃতিক মঞ্চটি বন্ধ করে দেওয়া হলো। এবং আপনি যখনই আমরা তারপর পরই যখন জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়া শুরু করলাম, তখনই জেলা প্রশাসকের কার্যালয় থেকেই বলা শুরু হলো ডিসি হিলেই করতে হবে কেন, আরো কত জায়গা আছে। এই যেমন ধরুন সিআরবি, তারাই দেখিয়ে দিত যে আপনারা সিআরবিতে গিয়ে করেন, সেখানে শিরিষতলায় তো চমৎকার একটি জায়গা, আরো অনেক বড় জায়গা। শেষে আমরা বাধ্য হয়ে সে আশ্রয় নিলাম সেই সিআরবির শিরিষতলায়। সেখানে আমরা ধীরে ধীরে বছরের পর বছর বড় বড় আয়োজনগুলো শুরু করলাম। সেখানে সম্মিলিত পহেলা বৈশাখ আয়োজন শুরু হলো, সেখানে বসন্ত উৎসবের আয়োজন শুরু হলো, এরকম বিভিন্ন নানা বড় বড় সাংস্কৃতিক আয়োজনগুলো সেই সিআরবি শিরিষতলাকে গিয়ে শুরু হলো। কিন্তু আমরা দেখছি এই শিরিষতলার একটু সামনেই হাসপাতাল নির্মাণের যে সিদ্ধান্ত, এখন কিছু বিষয় আছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আমরা তো শিরিষতলায় হাসপাতাল নির্মাণ করছি না, সংস্কৃতি কর্মীদের এত তোড়জোড় কেন? আপনি ভেবে দেখুন, আপনি চট্টগ্রামের মানুষ বা যারা সিআরবিতে গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন শিরিষতলা থেকে যেখানে হাসপাতাল নির্মাণের কথা চলছে তার দূরত্ব কতটুকু। সেই জায়গায় যদি একটি 500 শয্যার একটি হাসপাতাল নির্মিত হয়, সেই হাসপাতালের সামনে আমি শব্দযন্ত্র ব্যবহার করে অনুষ্ঠান করতে যাওয়া কি কোনো বিবেকবান মানুষ হিসেবে সেটা শোভন হবে? নিশ্চয়ই না। তখন তো অন্যরাই প্রশ্ন করবে, আপনারা নিজেদেরকে সংবেদনশীল মানুষ দাবি করেন সংস্কৃতি কর্মীরা, আপনারা কিভাবে 500 শয্যার একটি হাসপাতালের সামনে শব্দযন্ত্র ব্যবহার করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন? আপনাদের কি বিবেচনা বোধ নেই? তার মানে কি তারা এখন বলছে না যে এটা বন্ধ করে দিবে, কিন্তু বন্ধ তো রেলওয়ে কর্তৃপক্ষকে করতে হবে না। এখানে একটি হাসপাতাল নির্মাণ হওয়া মানেই একেবারেই অবধারিতভাবে এটা যে কোনোভাবেই এই শিরিষতলার সাংস্কৃতিক আয়োজনগুলো বন্ধ হয়ে যাবে এমনিতেই। এটা কাউকে বন্ধ করে দিতে হবে না, আপনিই বন্ধ হয়ে যাবে, আমাদের করতেই বিবেকে বাঁধবে। সেই জায়গায় আমি একটা দ্বিমুখী বিষয় আছে সরকারের, এই জায়গায় বলতে চাই। সরকার একদিক থেকে বলছে জঙ্গিবাদ এবং মৌলবাদী শক্তিকে, এদের আগ্রাসনকে যদি রুখতে হয় তাহলে দেশব্যাপী পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়িয়ে দিতে হবে, তাহলেই এই মৌলবাদী এই ধর্মান্ধ শক্তিকে রোখা যাবে। কিন্তু একের পর এক আমরা দেখছি ডিসি হিল বন্ধ করে দেওয়া হচ্ছে, সিআরবি শিরিষতলা বন্ধ করে দেওয়া হচ্ছে, চট্টগ্রামের সকল সবুজ এলাকাগুলো, যত আমরা খালি খোলা ময়দান দেখছি, যত রকমের খোলা জায়গা আছে, সবগুলো একে একে বিভিন্ন বাণিজ্যের দোহাই দিয়ে দখল করে ফেলা হয়েছে। তাই আমরা বলতে চাই এই যে সিআরবির নিচের দিকের অংশটা, স্টেডিয়াম সংলগ্ন যে জায়গাটি, সেটা যদি দেখেন তাহলে দেখবেন একেবারে এটাকে আর স্টেডিয়াম পাড়া বলা যায় না, এটাকে এখন একটা রেস্টুরেন্ট পাড়া আপনি বলতে পারেন। আসলে কি রেস্টুরেন্ট করে কি আমরা নগরীর সৌন্দর্য বর্ধন করলাম? এটাও তো ভাববার বিষয়। আমরা ইতিহাস ঐতিহ্য কোনো কিছুর ধার ধারছি না। আমরা জানি যে সিআরবি এলাকায় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই জায়গায় অর্থ সংগ্রহের জন্য অভিযান চালানো হয়েছিল। আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় এই জায়গায় বড় বড় অপারেশন হয়েছিল। ডক্টর মাহফুজুর রহমান আছেন, তিনি এই বিষয়ে বিশদ বলবেন। এই যেই জায়গায় সবচেয়ে বড় কথা, যেই জায়গায় হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে সেখানে একজন শহীদের সমাধি আছে। তাহলে শহীদের সমাধির বিষয়ে তোয়াক্কা করা হচ্ছে না, ঐতিহাসিক ঐতিহ্যের কথা তোয়াক্কা হচ্ছে না। সবচেয়ে বড় কথা যেটি বলতে চাই, এই যে উন্নয়নের নামে জনগণের মতামতকে তোয়াক্কা না করে যে উন্নয়ন করা হচ্ছে, সেটি কি আসলে কোনো উন্নয়ন হতে পারে?
যে উন্নয়ন আমাকে চাপিয়ে দেওয়া উন্নয়ন, সেটি তো কোনো উন্নয়ন হতে পারে না। আমরা বলতে চাই চট্টগ্রামে হাসপাতাল নির্মিত হোক, এটা আমরা সবাই চাই, সেটা হতেই পারে, তবে এই প্রকৃতিকে ধ্বংস করে নয়। একটা বেনিয়া গোষ্ঠীকে নামমাত্র মূল্যে 6 একর জমি তুলে দেওয়ার অর্থটা কি? আমি 6 একর জমি নামমাত্র মূল্যে ইউনাইটেড গ্রুপকে দিচ্ছি, যে হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে সেই হাসপাতাল কাদের হাসপাতাল? বিত্তশালী উচ্চবিত্ত শ্রেণীর জন্য হাসপাতাল, সেটা তো জেনারেল হাসপাতাল নয়। গণমানুষের জন্য কোনো হাসপাতাল নির্মাণের কথা ভাবা হচ্ছে না। সরকারি জমির কাউকে দিয়ে যদি কোনো উন্নয়ন বা সেবামূলক কাজ করতে হয়, সেটা গণমানুষের জন্য হচ্ছে কিনা সেটাই প্রথম বিবেচ্য বিষয় হতে হবে। না হলে এই উচ্চবিত্ত শ্রেণীকে তার বাণিজ্য করতে দেওয়ার জন্য সরকারি জমি নামমাত্র মূল্যে দেওয়ার কোনো অর্থই হতে পারে না বলে আমরা মনে করি। চট্টগ্রামের সকল সাংস্কৃতিক কর্মীরা এর নিন্দা জানায় আমি এবং আরো ধিক্কার জানায় এই ধরনের সিদ্ধান্তে। আরো প্রশ্নে আসবো। তো আমি একটু মাহফুজ ভাইয়ের কাছে, আবার মাহফুজ রহমানের কাছে আসতে চাই। রাশেদ যে প্রশ্নটা এখানে তুলেছে সেটা হচ্ছে, এই এলাকায় শহীদ আব্দুর রব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস, তার একটা সমাধি আছে, এবং এই এলাকাকে ঘিরে স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি আছে। এই এলাকায় এরকম একটা স্থাপনা গড়ে তুলে যে স্বাধীনতা যুদ্ধের সেই স্মৃতিকেও অনেকটা মুছে যাওয়ার মতো একটা অবস্থার পর্যায়ে চলে যাচ্ছে। যদি তোলা হয় তাহলে আব্দুর রবের সেই সমাধি কোথায় যাবে? এখানে যে প্রীতিলতা বা এদের যে সংগ্রাম 1930 সালে জালালাবাদ পাহাড়ে এর সাথে এটা খুবই সন্নিকটে, সেটাও একটা ঘটনা এই জায়গাতে আছে। তো এই যে এটা করছে, হাসপাতালটা করছে, এই হাসপাতাল করার আগে দুটো জিনিস করতে হয়, ধরনের স্থাপনা করতে হলে। একটা হচ্ছে যে স্টেক হোল্ডার কনসালটেশন, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, EIA আমরা যেটাকে বলে থাকি। তো আমি বলবো এখানে যেহেতু আপনি আছেন, এখানে কোনো স্টেক হোল্ডার কনসালটেশন কি হয়েছিল? আর এটা না করেই কেন রেল একজন কর্তৃপক্ষ এবং সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করলো? একজন মুক্তিযোদ্ধা হিসেবে আসলে আপনি মতামত কি আপনার? এই যে এইটা ছিল আগে রেলওয়ে হাসপাতাল, সিআরবি রেলওয়ে হাসপাতাল কলোনি, যেখানে রব্বাই থাকতো। সেখানে যেমন মুক্তিযোদ্ধা ইউনুসের বাসা ছিল, সেখানে আমাদের মরহুম রবিউল হোসেন কোচির বাসা ছিল এখানে। এইটা এই কলোনিটা 66 সাল থেকে শুরু করে 71 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত অত্যন্ত সক্রিয় কলোনি ছিল। সেখানে প্রায় 10 জন শহীদের কবর আছে, কিন্তু একজন না। আর রব্বাই কে ছিলেন? উনি চাকসুর জিএস ছিলেন, অর্থাৎ নামকরা একজন শহীদ মুক্তিযোদ্ধা। তার কবরের উপর যদি একটা স্থাপনা হয়, তাহলে এই বেনিয়ারা বা এই যে গোষ্ঠীটা, এটার পরে এই মুক্তিযোদ্ধার কবর আর দেখবে না। যেখানে তাদের দরকার মুক্তিযোদ্ধার কবর থাক না থাক, এগুলোকে ভেঙে ফেলে দিয়ে তাদের স্থাপনা করবেই। এই কারণে কিন্তু মুক্তিযোদ্ধা সংসদও মাঠে বেশ সক্রিয়। সিআরবিতে হাসপাতাল যাতে না হয়, বা হাসপাতাল না, আসলে কোন স্থাপনাই এখানে হতে দেওয়া উচিত না। সরকারি হোক বেসরকারি হোক, কোন ধরনের স্থাপনাই সিআরবির এলাকায় করতে দেওয়া উচিত না। এখন সরকার কনসালটেশন, আপনারা জানেন ইউনাইটেড গ্রুপের সাথে আরো অনেকেই মিলিত আছে, যারা মূলত রাষ্ট্রের অন্যতম নিয়ন্ত্রক। তারা চাইছে হয়ে যাবে, এখানে কার সাথে কি আলোচনার দরকার নেই। কিছু লোক আছে চাইলেই হয়ে যায়। এই যে চাইলেই হয়ে যায়, এই গ্রুপের এই প্রতিষ্ঠান কিন্তু ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। কাজে ওই যে বললেন যে আলোচনা, আমার মনে হয় না কোনো আলোচনা হয়েছে। আর এই সবচেয়ে বড় কথা হলো, এই যে এখানে শহীদ রবের কবর আছে, এখানে প্রকৃতি ধ্বংস হবে, এই জিনিসগুলা কিন্তু আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয় নাই। এই জন্য এখনো বলে গোয়ালপাড়া রেলওয়ে কলোনি হাসপাতাল। গোয়ালপাড়া রেলওয়ে কলোনি হাসপাতাল কখনই ছিল না, এটা সবসময় সিআরবি রেলওয়ে কলোনি হাসপাতাল ছিল। তারপর দেখানো হচ্ছে গোয়ালপাড়াতে কিছু ঝুপড়ি টুপড়ি দেখে গোয়ালপাড়াতে হাসপাতাল হচ্ছে। অরিজিনাল গোয়ালপাড়াটা কিন্তু এটা ব্যক্তি মালিকাধীন একটা পাড়া, এটা রেলের কোনো সম্পত্তি না। এইরকম নানান বিভ্রান্তিতে, যেমন ওই যে রাশেদ বলল শিরিষতলাতে করছি না, ভাই আপনি যদি কোথাও পায়খানা করেন, প্রস্রাব তো তার সামনেই করতে হবে। কাজেই হাসপাতাল যখন হবে
তখন তার সামনেই জায়গাটা শিরিষতলা, এবং রাশেদ খুব যৌক্তিকভাবে বলেছে যে এখানে হাসপাতাল হলে সাংস্কৃতিক কর্মীরা স্বাভাবিকভাবেই তাদের অনুষ্ঠানটা সেখানে বন্ধ করতে বাধ্য হবে। সব মিলিয়ে বলা যায় যে আসলে এই গোষ্ঠী বিরুদ্ধে গণ আন্দোলন ছাড়া কেবলমাত্র প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে দিবেন গণ আন্দোলন ছাড়া আমার মনে হয় না। কাজে এইখানে হাসপাতাল সহ যে কোনো স্থাপনার আমরা বিরুদ্ধে, এবং এই ব্যাপারে প্রচন্ড জনমত ক্রিয়েট করেই প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে হবে যে এখানে আপনি হাসপাতাল করেন না। এই ধন্যবাদ ডাক্তার মাহফুজুর রহমান। বুঝতে পারছি এই বিষয়টা জনমতের প্রয়োজন আছে, সেজন্য জনগণের অংশগ্রহণের একটা বিষয় আছে। তো আমাদের সাথে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর যুক্ত হয়েছেন। আমি আশা করি ওনাকে স্বাগতম জানাচ্ছি, আশা করছি উনি আছেন। তো তার কাছে একটু যেতে চাই, উনি একটা রাজনৈতিক দলের বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরও সাথে যুক্ত আছেন। যেতে চাই যে এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আসলে, এবং আমরা দেখছি যে পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে যারা সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের মধ্যে একটা দুটো মতামত তারা প্রকাশ করছে। একটা কেউ কেউ আন্দোলনের পক্ষে, কেউ কেউ আন্দোলনের এই স্থাপনা পক্ষে। তো কাজেই এই যে একটা বিভক্তি আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও খুব বেশি অংশগ্রহণ কি হচ্ছে এটার মধ্যে। এবং আমরা জানি যে কোনো গণ আন্দোলন, গণসম্পৃক্ততা এগুলো যদি করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশগ্রহণ প্রয়োজন। আপনার কি মনে হয় সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পারছি কিনা? জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আনমিউট করতে হবে। জাহাঙ্গীর ভাই আনমিউট করতে হবে। ধন্যবাদ। মাহফুজ ভাই এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। রাশেদ হাসানও একজন সংস্কৃতি কর্মী হিসেবে রাশেদ হাসানও এই বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার জন্য বলেছেন। আমরা চট্টগ্রামের প্রথম হচ্ছে চট্টগ্রামের অধিবাসী হিসেবে, তারপরে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন শিক্ষক আন্দোলনের কর্মী হিসেবে আমরা যেটা বলতে চাই, মাহফুজ ভাই যে কথাটা বলেছে এটার সাথে দৃঢ়ভাবে একমত পোষণ করি। কোনোভাবে এই জায়গায় কোন স্থাপনা করে জায়গার যে পরিবেশগত অবস্থান আছে সেটা করা যাবে না। আমরা এটার বিরোধিতা করি। এটা আমরা আমাদের রাজনৈতিক দলগতভাবে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদে ওখানে সমাবেশও করেছি। আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কথাবার্তাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি। কিন্তু প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যারা একটু আগে যেই কথাগুলো রাশেদ হাসান বলেছে, এইসব কাজকর্মগুলোর সাথে যারা জড়িত, যেমন সার্কিট হাউসের সামনে যখন শিশু পার্ক গড়ে উঠতেছে, তখন ওনাদের মতো করে শিশু পার্ক করছে, ওনাদের সম্বন্ধে যেটা পারছে। এরপরে জাম্বুরি মাঠে একটা ছিল, সেখানে একটা পার্ক করে দিচ্ছে। মানে মোটামুটি যে সব জায়গাতে যখনই যেটা খালি জায়গা পাওয়া গেছে, সেই জায়গাগুলো কিন্তু কোনোটাই না রেখে সেখানে কোনো না কোনো কিছু একটা করার জন্য উদ্যোগ গ্রহণ করা। কিন্তু এগুলো করার জন্য বিকল্প চিন্তা যে করা যেতে পারতো বা বিকল্প চিন্তায় যে কাজটা হতে পারে, সেটা কিন্তু কেউ কোনো সময় চিন্তা করে নাই। এখানে প্রধানত যেটা দেখা যাচ্ছে, আমাদের প্রধান যে রাজনৈতিক দল উৎপল এখানে তোলার জন্য চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের বিষয়টা, আওয়ামী লীগের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তাদের স্পষ্ট কোনো অবস্থান পাচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা লক্ষ্য করলাম আমাদের যে নাগরিক কমিটিটা গঠিত হয়েছে, নাগরিক কমিটির প্রধান যিনি, উনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এবং সদস্য সচিব উনি আবার আওয়ামী লীগের চট্টগ্রামের অন্যতম একজন নেতা। মাহফুজ ভাই তো আছেনই, মাহফুজ ভাই আর আওয়ামী লীগ করেন না, কিন্তু মাহফুজ ভাই একজন চট্টগ্রামের নাগরিক হিসেবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে এটার সাথে সম্পৃক্ত আছেন। অনেকগুলো লোক এখানে যুক্ত আছেন। আমরা বলতে চাই যে এটার জন্য সোচ্চারভাবে আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ হবে না। মাহফুজ ভাই যে কথাটা বলেছেন, আমি
একটু পরে আসলেও এখন যে শিরিষতলা যেখানে আছে ঠিক তার পিছু একটা কোয়ার্টার আছে, ছোট করে একটা এই ইয়ার সার্ভেন্ট কোয়ার্টার, এই রেলের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের সার্ভেন্ট কোয়ার্টার। আমি এই জায়গাতে বসবাস করতাম, চট্টগ্রামে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে প্রায় দীর্ঘ 10 বছরের। আমি ওখানেই ছিলাম, ওখানেই থাকতাম। আমি ওখান থেকে অনার্স পাস করেছি, ওখান থেকে আমি মাস্টার্স পাস করেছি। এবং সেই জায়গাটাতে আমি যে ঘরে থাকতাম তার সামনে দিয়ে একটা ইলেকট্রিক লাইট পোল ছিল, কিন্তু আমার ঘরে কোনোদিন ইলেকট্রিসিটি, আমি যে রুমটাতে থাকতাম ওখানে কোনোদিন ইলেকট্রিসিটি ছিল না। কারণ চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন শামসুল আল সাহেব, উনি খুবই নীতিবান লোক ছিলেন। উনি বলছেন যে সার্ভেন্টের কোয়ার্টারে ইলেকট্রিসিটি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি ওটা 80 টাকা দিয়ে ভাড়া, পরবর্তীতে ভাড়া আস্তে আস্তে বাড়তে বাড়তে আরো বেশি হয়েছে, তখন এটা থাকি। যদিও আমার বাবা রেলে চাকরি করতেন, কিন্তু আমার বাবা কোনো বাসা নেন নাই, এই বাসাটাতেই আমি থাকতাম। আমার সাথে আরো অনেকেই থাকছে ওখানে। ছাত্র ইউনিয়নের আমাদের বড় ধরনের 2টা রুম মিলে আমাদের এক এক সময় 20-30 জন থাকতো, যে এরকম ঘটনা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে এখানে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়টাতে ভালোভাবেই তুলে ধরেছেন এটা। তারপরে যদি হাসপাতাল বড় আকারের গড়ে উঠে, রেলের যে অফিসটা আছে সেটাও তো তখন একটা ঝুঁকির মধ্যে পড়ে। এটা কিন্তু আমি একটু আমার ভিন্ন জায়গাতে, কারণ ওখানে যদি এত বিরাট 500 বেডের একটা হাসপাতাল উঠে, রেলের যে অফিসটা, ওই কোলাহলের যে পজিশন অবস্থান, সেখানে প্রশ্ন উঠবে যে এই কোলাহল এখানে রাখা যাবে না, কারণ হাসপাতাল রাখতে হলে তো এগুলো এখানে রাখা যায় না। তাহলে এই প্রশ্নগুলো আসবে। আমার মনে হয় এই জায়গাটার দিক থেকে আমাদেরকে কথা বলা দরকার, এবং দলবদ্ধ বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান আমাদের থাকবে যে আসেন, আমরা আসলে চট্টগ্রামের যে ঐতিহ্যের জায়গা এবং সামান্য যে জায়গাগুলো আছে এখনো মানে মানুষের যদি কিছু কাজকর্ম করার জন্য সেই জায়গাগুলোতে যেন আমরা ভূমিকা রাখতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ বলে, এখানে যারা আছেন তারা সবারই প্রায় কলকাতা যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। ব্রিটিশ যখন কলকাতা থেকে চলে যায়, আপনি রাইটার্স বিল্ডিং এর ডান পাশে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে, ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে যে জায়গাগুলো খালি রেখে গেছিল, আজকে 72 বছরেও সেখানে একটা কোন ধরনের স্থাপনা গড়ে ওঠে নাই। মাউদ্দাই তো আপনারা খেয়াল করবেন, এটা আমি যখন যাই, আমার সাথে কেউ যায় নতুন, তাদেরকে আমি দেখাই যে দেখো এখানে কি অবস্থা, ব্রিটিশরা যেভাবে রেখে গেছে ঠিক সেইভাবেই রয়ে গেছে। ওখানে রেসকোর্সের যে মাঠটা রেখে গেছে সেটাও রয়ে গেছে। ওখানে কিন্তু কাউকে কোনো স্থাপনা করতে দেয় নাই। সরকার চাইলে তো এগুলো করতে পারতেন, কিন্তু এটা করতে দেয় নাই। সেটা ভারতবর্ষের অনেকগুলো জায়গাতে এটা আছে, দিল্লিতেও আছে। আমার বিবেচনা জগতে আমরা বাংলাদেশেই শুধু দেখতেছি যেখানেই ছোট্ট করে কিন্তু সরকারি কোনো জায়গা বা সরকারি প্রতিষ্ঠানের কোনো জায়গা পাওয়া যায়, সেইখানে কোনো ধরনের স্থাপনা করে এগুলো ধ্বংস করার জন্য চেষ্টা করা। আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যান, সেটার যে কি অবস্থা আজকে হয়েছে সেটা তো কম বেশি আমরা সবাই জানি। বিভিন্ন কথাবার্তা বলে সেখানে এগুলো করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং সেটার উপর দিয়ে নিয়ে আসছে মেট্রো রেল নিয়ে আসতেছে। তারপরে অবস্থাটা কি দাঁড়াবে সেটা আমরা সবাই কম বেশি জানি। আমি মনে করি আমরা এই বিষয়টা আবার আপনার কাছে আসবো। আচ্ছা, ঠিক আছে। তার একটু আমরা, আমার সাথে যুক্ত আছে সাংস্কৃতিক কর্মী সংগঠক শিলা দাশগুপ্ত। তো আমি শিলার কাছে আসতে চাই এবার। মোহাম্মদ জাহাঙ্গীর যে প্রসঙ্গটা তুলেছেন কলকাতা শহরের, যে এখানে গড়ের মাঠ, ব্রিগেড ইত্যাদি কিন্তু এখনো আছে, সেই ব্রিটিশ আমলের ঘোড়দৌড়ের মাঠ। এবং পৃথিবীর বড় বড় শহরগুলোতে যদি যাই আমরা দেখবো নিউ ইয়র্ক কিংবা মস্কো কিংবা সুইডেনের কিংবা ডেনমার্ক কোপেনহেগেন কিংবা স্টকহোমে যাই, শহরের মধ্যে একটা বিশাল আকারের পার্ক করে রাখে, যাতে সেখানে মানুষ গিয়ে খোলা হাওয়া নিতে পারে, অক্সিজেন নিতে পারে এবং একটু হাঁটাহাঁটি করতে পারে। প্রত্যেক বড় শহরে এটা থাকে। এবং ঢাকা তো না থাকলেও এখনো মানে আমাদের রমনা পার্কটা আছে। সোহরাওয়ার্দীটা উদ্যানটা অনেকবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওখানে নাগরিক সমাজ সেটাকে ঠেকাতে সক্ষম হয়েছে। কিন্তু চট্টগ্রামে কিন্তু আমাদের আর কিছুই নাই। চট্টগ্রামে সবগুলোই মোটামুটি দখল। মোহাম্মদ জাহাঙ্গীর যেটা বলেছেন, এখানে মানুষ গিয়ে প্রাণ খুলে কথা বলতে পারে, হাঁটতে পারে, সকালবেলা গিয়ে একটু ভোরের নির্মল বায়ু সেবন করতে পারে, সেটা নাই। একমাত্র যেটা অবশিষ্ট স্থান সেটা হচ্ছে সিআরবি। এই যে আমরা বলি চট্টগ্রাম তিলোত্তমা চট্টগ্রাম, এই চট্টগ্রামের একটা কংক্রিটের ইটের পর ইট, তার মধ্যে মাস করে মানুষ নামে ঠিক এরকম একটা জায়গায় চলে যাচ্ছি। একসময় প্রাচ্যের রানী
খ্যাত ছিল। এই যে বিষয়গুলো আসছে, চট্টগ্রামকে এভাবে নষ্ট করে ফেলা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, তো সেটাকে সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক হিসেবে শিলা দাশগুপ্তা আপনি কিভাবে দেখছেন এটাকে? শিলাকে আমি একটু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উৎপলদা। আর আজকে প্রগতির যাত্রীকে সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আসলে বিষয়টা প্রথমেই যে তথ্যটা আমরা উৎপলদার কাছ থেকে পেলাম সেটা হচ্ছে 2013-তে এটার একটা কার্যক্রম শুরু হয়েছে এবং 2020-এ এসে আমরা দেখছি যে অগাস্টে এটা কার্যকর হয়েছে এবং আমরা 2021-এ এসে আজকে প্রতিবাদ করছি। হ্যাঁ, এই বিষয়টা যেমন আমাদের জন্য একটা লজ্জার বিষয়। হ্যাঁ, পাশাপাশি আমি অনেক কথাই কিন্তু রাশেদের কথা এসছে, জাহাঙ্গীর ভাইয়ের কথা এসছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, আমাদের যে এই আন্দোলন যেটা হচ্ছে, আমরা আমাদের ঐতিহ্য রক্ষার জন্য আন্দোলন করছি, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ইতিহাস এখানে আছে সেটার জন্য আন্দোলন করছি, আমরা আমাদের শহীদদের যে অবস্থান আছে সেটার জন্য আমরা আন্দোলন করছি, আমরা আমাদের সিআরবি রক্ষার জন্য আন্দোলন করছি। কিন্তু একটু যদি আমরা দেখি যে আমাদের ডিসি হিল চলে গেছে, আমাদের হিল কিছুদিন আগে আমার নাতনিকে নিয়ে গেছে বেড়াতে, ঢুকতে দেয়নি। আমাদের আউটার স্টেডিয়াম সুইমিং পুল নির্মাণের জন্য অর্ধেক চলে গেছে, তাও সেই সুইমিং পুলে কিন্তু কেউ স্নান করতে পারে না, সেখানে কেউ সাঁতার দিতে পারে না, সেখানে সাঁতার দিলে তারপর যেটা হলো আমাদের পলো গ্রাউন্ড মাঠ, সারা বছর মেলা থাকে, আমাদের বিজয় মেলার জায়গাটা দখল হয়ে গেছে। আমরা একসময় বিশাল যে পার্ক হয়েছে সেখানে বিজয় মেলা করতাম, সেই জায়গাটাও দখল। একে একে খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি নীল নকশাগুলি কিভাবে তৈরি হয়েছে, কোথায় কোথায় আমাদের জায়গাগুলিকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশের সংস্কৃতিকে কিভাবে আমরা ধ্বংস করতে পারি, এই জায়গাটা কিন্তু পরিষ্কার। আমরা বিশেষ বিশেষ জায়গাগুলোতে হস্তক্ষেপ অলরেডি করে ফেলেছি, এখন যেটা বাকি ছিল আমাদের সিআরবি, সেটাতেও আমরা হস্তক্ষেপ করছি এবং সেটার শুরু হয়েছিল 13-তে, 20-এ এসে এই কার্যক্রমটা একদম স্থায়ী হলো এবং আমরা এতদিন পরে এসে এখানে দাঁড়াচ্ছি। কিন্তু আমার একটা কথা হচ্ছে সেটা যে আমরা বলছি যে আমরা সংস্কৃতি কর্মীরা আমাদের এই সংস্কৃতিকে রক্ষার জন্য আমরা অবশ্যই আন্দোলন করে এসেছি এবং করব, সেটা যেভাবেই হোক রক্ষা করব আমরা। কিন্তু আপনার হয়তো মনে আছে উৎপলদা, আমরা গণতন্ত্রের অভিযাত্রা করেছি, আমরা 5 সংগঠন মিলে বিভিন্ন যে আন্দোলন সংগ্রামগুলি করেছি, আমরা যে গৌঠ বাংলাদেশ করেছি, আমরা কিন্তু সফল হইনি এই কথা নয়। কিন্তু তো সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের রাজনীতি বিবর্জিত কিন্তু কোনো কিছুই না, আমরা রাজনীতির মধ্যে থেকেই কিন্তু আমাদের সবকিছু করতে হয়। সেই জায়গায় আপনি একটু আগে যেটা বললেন যে এখানে একটা দলীয়করণের বিষয়, যে আওয়ামী লীগের লোকও আছে, তাইলে কেন আমাদের এটা হচ্ছে না, এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের ওই 2013-তে যখন হয়েছে তখনই আমাদের সবার মনে এসছে। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আমরা যখন বলছি তখন আমি বলবো আমরা এখানে রাজনীতি না করে যদি আমরা মনে করি যে এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি রক্ষার সংগ্রাম, তখন কিন্তু আমরা সকল রকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের আন্দোলনটাতে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এখানে আমরা কমিটি অবশ্যই থাকবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন। তাই নইলে কিন্তু আমরা কোনোভাবেই এখানে সফল হতে পারবো না। এই জন্য সেই বিষয়টাতে আসবো আর একটু পরে। শিলা, ধন্যবাদ খুব ভালো প্রসঙ্গ তোলার জন্য। তার আগে আমি একটু আবার মাহফুজ ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। শুরুতেই আমি বলেছিলাম যে এই হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের নয়, সরকারের নীতি নির্ধারক মহলের একটা সিদ্ধান্ত, এবং এটা
মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ শুধুমাত্র একটা ইমপ্লিমেন্টিং এজেন্সি, তাদেরকে বলা হয়েছে তুমি এটা করো। তো এখন এই আন্দোলন যদি সফল করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে আপনাদেরকে এই আন্দোলনের মেসেজটা পৌঁছাতে হবে, বার্তাটা পৌঁছাতে হবে। তো ইতিমধ্যে আমি দেখেছি একটা স্মারকলিপি ডিসির মাধ্যমে আমরা দিয়েছেন, কিন্তু সেটার বাইরেও আপনারা কিভাবে ভাবছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে কনভিন্স করার জন্য কি কি পদক্ষেপ আপনারা নেবেন চিন্তা করছেন? ডাক্তার মাহফুজুর রহমান, একটা আনমিউট করে বলবেন। শোনা যাচ্ছে না? একটু মিউট করা তো। আঙ্কেল আনমিউট করে দিছি। হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর, আমি আগে একটা আন্দোলনের কথা বলি। বেসরকারি মেডিকেল এই মানে মেডিকেল ইউনিভার্সিটি করার জন্য প্রথম চট্টগ্রাম কলেজকে মেডিকেল ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হবে, এই সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীর ছিল। এবং সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ দুটাকেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়ে গেছিল। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিন্তু তার সিদ্ধান্ত বদলিয়েছেন। এখন কোনো মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় হবে না, এমনকি মেডিকেল ক্যাম্পাসও বিশ্ববিদ্যালয় হবে না, হবে বাইরে, যেটা চট্টগ্রামেরটা হচ্ছে ফৌজদারহাটে। আমি যেটা বলতে যাচ্ছি, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, যৌক্তিক আন্দোলন করার কারণে তিনি সিদ্ধান্তটা বাতিল করেছেন। এখন এই সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী নিয়েছেন, এটার কোনো সন্দেহ নেই, যেহেতু একনেকে পাশ হয়েছে। যে আমাদের তখন ছিল রাজপথে আন্দোলন এবং একটা নেগোসিয়েটিং এর ব্যাপার ছিল, দুইটা যৌথভাবে কিন্তু সেখানে চলছিল। কাজে রাজপথের আন্দোলনও যেমন লাগবে, তেমনি আবার সরকারের সাথে সরকার প্রধানকে বোঝানোর জন্য একটা প্রক্রিয়া লাগবে। এখন স্মারকলিপি দেওয়া হয়েছে, আমরা আশা করব যে আওয়ামী লীগের যে অংশটি, বলা যায় আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কিন্তু এখানে হাসপাতাল হোক তো চায় না, দুই একজন চায়, এবং সেখানে তাদের স্বার্থ জড়িত থাকতে পারে। নীতিগতভাবে এখানে হাসপাতাল কে চাইবে আমাকে বলেন? এখানে যে হাসপাতালটি হচ্ছে আপনারা জানেন কেন, এই হাসপাতালে ঢুকার আগেই লাখ দশেক টাকা আপনার পকেটে এনে ঢুকতে হবে। কোন সৎ মানুষটা এত বড় হাসপাতালে চিকিৎসা করতে পারবে? কাজে যারা হাসপাতালের পক্ষে আছেন তাদের কোনো না কোনো ধরনের স্বার্থ এখানে জড়িত আছে, নইলে চট্টগ্রামের মানুষ এই হাসপাতাল চায় না। কিন্তু এটাকে প্রধানমন্ত্রীকে বুঝাতে হলে রাজপথের আন্দোলন লাগবে এবং তার সাথে উপরিকাঠামোর যে আন্দোলন, দুটি একসাথে জড়িত হতে হবে। নাগরিক কমিটি যেটা হয়েছে সেটা উপরিকাঠামোর আন্দোলন চালাচ্ছে, আবার অনেক সংগঠন কিন্তু সিআরবিতে প্রত্যেকদিন যাচ্ছে, যেমন আজকে আমাদের সাংবাদিক নাসির উদ্দিন গিয়েছিলেন। আবার আমরা আরেকটা ওই ইয়ের পরিবারক হিসাবে, নাগরিক কমিটির পরিবারক হিসাবে চট্টগ্রাম রক্ষা মঞ্চ নামে আরেকটা মঞ্চ করছি, সেখানে রাজনৈতিক দল আছে প্রায় 7-8টা, বিভিন্ন সংগঠন আছে। আমরা রাজপথের কর্মসূচি ইতিমধ্যে নিয়েছি, যেমন আগামী 6 তারিখ আমরা চট্টগ্রাম শহরের একটা অংশে মিছিল করব। তো এইভাবে একই সাথে যদি রাজপথে আন্দোলন না থাকে, তাহলে প্রধানমন্ত্রী চিন্তা করবে এই অনুপম সেন অথবা ইব্রাহিমের কথা না শুনলেও চলবে, কারণ রাজপথে কোনো আন্দোলন নেই। দুইটার সমন্বয় লাগবে এবং আশা করছি আন্দোলনটা সমন্বিতভাবেই আগাবে। এই পর্যন্ত আমাদের যে ধারণা, কারণ রাজপথে আমরা আছি, এটা বিভিন্ন সময় যেমন প্রতিদিন কোনো না কোনো সংগঠন যাচ্ছে কিন্তু সেখানে মিটিং মিছিল করছে। আজকে সম্ভবত আমি 2টা সংগঠন দেখছি, একটা হলো চৈত্যগ্রাম, আরেকটা হলো আমাদের নাসির বেশ ওই অসুস্থ অবস্থায় অক্সিজেন নিতে নিতে সেখানে হাজির হয়েছে। এই জিনিসগুলো চালাতেই আমার মনে হয় যে প্রধানমন্ত্রী, আমি এই এর আগে 2টা আন্দোলন করছি, উনি যখন আন্দোলন এবং যৌক্তিক যুক্তিগুলো যখন শুনেছেন, তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই 2টা আমাদের দাবি মেনে নিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটা ইউএসটিসির ব্যাপারে একটা আন্দোলন ছিল। যে আমার মনে হয় যে আমরা যদি আন্দোলন জোরদার করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী এটা মেনে নেবেন।
আমার কথা শেষ। আপনার কথা হচ্ছে যে রাজপথের আন্দোলনটাকে জারি রাখতে হবে, আবার নেগোসিয়েশনের পথটাও কিভাবে তৈরি করা যায় সেটাও তো আপনাকে যুক্ত করতে হবে। ধন্যবাদ। তো আপনার মনে হয় সেটার জন্য তো রাজনৈতিক নেতৃত্ব প্রজ্ঞাবান তাদের মাধ্যমেই তো আপনাকে যেতে হবে। তো একটা আমি সম্পূরক প্রশ্ন করি, এটা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে আসছে কথাটা যে চট্টগ্রাম নেতৃত্ব শূন্য, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব শূন্য, চট্টগ্রামের সেরকম নেতা নাই যারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন। তো আপনি তো রাজনীতিও করেছেন একসময় পরিচয় পরিসরে, তো এখন বলছি বলছি আমি। বলেন। আচ্ছা, দেশে আওয়ামী লীগের রাজনীতিবিদ কে? একজন শেখ হাসিনা। বিএনপির কে? বেগম খালেদা। জাতীয় পার্টির বোধহয় এখন 2-3 জন হয়েছে। দেশ রাজনৈতিক শূন্য, এটা রাজনীতিবিদ শূন্য, রাজনীতি শূন্য, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাজনীতি যদি থাকতো, রাজনৈতিক ভাবে যদি দেশ পরিচালিত হতো, সিআরবির মতো জায়গায় হাসপাতাল হতো না, ডিসি হিল বেদখল হইতো না, ওই যে এই যে আমাদের রেসকোর্স ময়দান নিয়ে এত কথা হতো না। যেহেতু সবটাই যেদিকে পারে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে, এবং রাজনীতিবিদদের আপনারা জানেন যে বেশিরভাগ ব্যবসায়ী, সম্ভবত একটা প্রতিবেদনে আছে পার্লামেন্টের 80% ব্যবসায়ী। এটা এই সরকারের আমলে। বিএনপি আসলে এর চেয়ে উন্নত হবে না, তখন 80% থাকবে। এখান থেকে মুক্ত কিভাবে হবে, এটা রাজনীতিবিদদের ভাবার বিষয়। কিন্তু আছে ছোটখাটো দলের রাজনীতি আছে, যেমন কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, ইত্যাদিতে অনেক ছোট ছোট দল আছে। বাসদ মানে বাসদে তো আবার 4-5টা ভাগ আছে, বামদের যে অসুবিধা হয়। কিন্তু মূল রাজনৈতিক দলগুলোতে রাজনীতি আছে, এই কথাটা আমি ব্যক্তিগতভাবে মোটেও বিশ্বাস করি। কাজেই এই সংকটের ভিতর আপনি জানেন যে রাজনৈতিক সংগঠনের ভিতর সামাজিক সংগঠনগুলো ফিল অফ দি ব্ল্যাঙ্কস আছে না, এক সময় ডেফিনেটলি রাজনীতি শুরু হবে। এই সময়ের ভিতর এই নাগরিক সমাজ বলেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বলেন, তাদের এই কাজগুলো চালিয়ে যেতে হবে। এবং আমাদের বিশ্বাস, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা এক সময় সঠিক রাজনীতির পথে আসবে। তো সেই সময় পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে, এবং এই সময় যাতে ইয়ে হয়ে না যায়, হাসপাতালটা হয়ে না যায়, এদিকে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ। আমি হ্যাঁ, উৎপল ধন্যবাদ। দার আমি আসছি শিলা, তার আগে একটু কথা বলার সাথে, আচ্ছা বলে ফেলো তাহলে আমি হ্যাঁ ঠিক আছে। না, আপনি মাহফুজ ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথা একটু জানতে চাইছিলাম। সেটা মাহফুজ ভাই যেটা বললেন যে আমাদের এখন একটাই রাজনীতি, সেটা হচ্ছে শেখ হাসিনা, মানে সবকিছু ওনাকেই যেতে হবে। তাহলে এটা আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, সেটার কারণে আমাদের এখন এই অবস্থা। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পাথরঘাটায় যে মটকা বাড়ি, সেটা ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু সেটাকে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে। তাইলে আমাদের এতদিনের আন্দোলন এত ফেসবুকে ভাইরাল হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীর কানে কি বিষয়টা যাচ্ছে না যে আমাদের নেতৃত্বের অভাবের কারণে আমরা পৌঁছাতে পারছি না জায়গাটা, যদি বলেন। ধন্যবাদ শিলা, এটা ইয়ে করার জন্য, প্রসঙ্গটা আনার জন্য। তো এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, ফেসবুকে যুক্ত আছেন, কিছু প্রশ্নও করছেন। তো আমাদের সাথে আমাদের প্রগতি যাত্রীর বার্তা বিভাগের প্রধান ফজলুল কবির মিন্টু আছেন, তিনি এগুলো ফলো করছেন। সেখান থেকে 2-3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনি সামনে তুলেন আমাদের আলোচকদের সামনে, তাহলে ওনারা উত্তর দিতে পারেন। ফজলুল কবির মিন্টু। ধন্যবাদ উৎপল দা। মাহফুজ ভাই যে বললেন রাজপথ এবং নেগোসিয়েশন একসাথে জারি রাখবেন, এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে, ইতিমধ্যে আন্দোলন চলাকালীন রেলওয়ে কর্তৃপক্ষ আন্দোলনকে আমলে না নিয়ে তারা কিন্তু প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। এখন এই অবস্থায় যদি আন্দোলন জোরদার করা না যায়, বা এককভাবে যদি প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ডেন্ট যেটা বলা হচ্ছে, যদি প্রধানমন্ত্রীকে মানে ইয়ে করা না যায়, নেগোসিয়েশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে যদি বুঝানো না যায়, তাহলে বিকল্প আর কি থাকতে পারে? মানে আরেকটা আইনজীবীরা, মানে চট্টগ্রামের বেশ কিছু আইনজীবীরা মনে করছেন যে যদি আদালতে যাওয়া যায়, তাহলে এই বিষয়টা আদালতকেও যদি বোঝানো যায়, আদালতের মাধ্যমে স্থগিতাদেশ পাওয়া সম্ভব রিট করলে। সেই ব্যাপারে মানে নাগরিক কমিটির পক্ষ থেকে মাহফুজ ভাইদের কোনো পরিকল্পনা আছে কিনা,
এটা একটা প্রশ্ন আসছে আর কি। বাকি প্রশ্নকে আমি পরে করি না পরে মাহফুজ ভাই। আনমিউট করে নিতে হবে মাহফুজ ভাই। একটা আনমিউট করে নিতে হবে। শোনা হচ্ছে? দেখো তো, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ ওই বললাম না মডেল 71, কিছু তো আমার গালালি করে লাভ নেই। এটা হচ্ছে কি, এই নাগরিক কমিটির পক্ষ থেকে ইব্রাহিম হোসেন বাবুল ভাইয়ের কে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সমস্ত কিছু দেখে আদালতে যাবেন, এবং নাগরিক কমিটি মনে করছে যে এটা আদালতে গেলে রায় মানে যথেষ্ট গ্রাউন্ড আছে এটার পক্ষে, অর্থাৎ হাসপাতাল না হওয়ার পক্ষে। আর পানির ব্যাপারে আগামীকালকেই ওয়াসার চেয়ারম্যানের সাথে নাগরিক কমিটি দেখা করবে, দেখা করে তারা সেখানে কি হয় সেটা দেখবে। এটা হলো। আর আন্দোলন বললাম তো, আন্দোলন চলছে বিভিন্নভাবে, নাগরিকরা বিভিন্ন ফোরামে আন্দোলন চলতেছে, একটু বেগবান করতে হবে আর কি। ধন্যবাদ মাহফুজ ভাই যে আপনারা মামলা করার একটা ই করছেন। এই মুহূর্তে আমি একটু আবার রাশেদের কাছে আসতে চাই, রাশেদ হাসানের কাছে। যে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামগুলোতে আমরা দেখেছি যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক কর্মীদের একটা অনন্য ভূমিকা ছিল অতীতের সবগুলোতেই, মুক্তিযুদ্ধ বলি, 69-এর গণঅভ্যুত্থান বলি, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, কিংবা সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সবগুলোতেই। এই আন্দোলনে আসলে সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণটা কি মনে হচ্ছে যথাযথ হচ্ছে, না আরো বেশি করে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করছেন? একটু খোলামেলা যদি এভাবে বলি, আজকে আমি যদি বলি যে আজকে যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, হ্যাঁ, তাহলে আজকে চট্টগ্রামে একটা বিশাল একটা আন্দোলন গড়ে উঠত। যেহেতু আমরা সংস্কৃতি কর্মীরা সবসময় আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আলাদা চোখে দেখে এসেছি, সবসময় নিজেদের পক্ষের শক্তি হিসেবে ভেবে এসেছি, সেই ক্ষেত্রে একটা দ্বৈততা অনেকের মাঝে আছে। হ্যাঁ, এরকম একটি জায়গায় আরো একটি বিষয় আছে। সরকার যদি আমি এই কাজটি করছে এভাবে দেখি, সরকার একটা সুবিধাজনক অবস্থায় আছে এই বিশেষ অতিমারী পরিস্থিতির কারণে। আজকে যদি অতিমারী পরিস্থিতিও না থাকতো, তাহলেও কিন্তু আজকে প্রতিদিন সিআরবিতে এই হাসপাতাল নির্মাণের বিরোধিতায় হাজার মানুষের ঢল নামতো। হ্যাঁ, এই জায়গায় আমরা মনে করি যে সংস্কৃতি কর্মীরা এই অতিমারীর সময়ও সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সিআরবিতে প্রতিটি প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এভাবেও বলতে চাই, কেন একটি যৌক্তিক বিষয়ে আমাদেরকে বারবার রাজপথে দাঁড়াতে হবে? আমরা তো কোনো অযৌক্তিক দাবি করছি না, আমরা তো কোনো ফেভার চাইছি না কারো কাছে। আপনি যদি চট্টগ্রামে আজকে জনমত যাচাই করতে বলা হয়, আমরা তো এভাবে ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে আজকে সত্যিকারভাবে চট্টগ্রামে জনমত যাচাই করা হোক। আমরা দাবি নিয়ে বলতে পারি 99.99 জন মানুষ আজকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের মতামত দিবে। তো আমি প্রথমেই বলেছিলাম, এই যে জনমতের তোয়াক্কা না করে আজকে একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না, শুধু সংস্কৃতি কর্মী বলে কথা না। আজকে কি প্রেস ক্লাব এই আন্দোলনে নেই? আজকে কি সাংবাদিক ইউনিয়ন এই আন্দোলনে নেই? আজকে কি ডাক্তাররা এই আন্দোলনে নেই? আজকে কি ইঞ্জিনিয়াররা এই আন্দোলনে নেই? আজকে পেশাজীবী সমন্বয় পরিষদ কি আন্দোলনে নেই? তাহলে কোন সেক্টরকে এই হাসপাতাল নির্মাণের পক্ষে আপনি ধরতে পারেন? এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না চট্টগ্রাম শহরে যে সততার সাথে বলতে পারবে, বুকে হাত দিয়ে বলতে পারবে এই সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তটি যৌক্তিক সিদ্ধান্ত। সেটি বলার সৎ সাহস আসলেই কারণে। আমি একই সাথে ডাক্তার মাহফুজুর রহমানের কথার সাথে একেবারেই একমত। যারা এই হাসপাতাল নির্মাণের পক্ষে কথা বলছেন তাদের কোনো না কোনো স্বার্থ আছে, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। আর কোনো কারণ থাকতে পারে না। যৌক্তিক কারণ বলছে এই কারণে, সিডিএ এর
মাস্টার প্ল্যানের আলোকে ডিটেল এরিয়া প্ল্যানে এই সিআরবির জায়গাটিকে সংস্কৃতি এবং ঐতিহ্যময় জায়গা হিসেবে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এই জায়গায় কোনো স্থাপনা হতে পারে না। সিডিএ অলরেডি বলছে যে আমরা এখানে প্ল্যান পাস করব না। তারপর আপনি যদি সংবিধানের দিকে তাকান তাহলে আপনি দেখবেন সংবিধানে স্পষ্ট বলা আছে 24 ধারায় যে পরিবেশ রক্ষার কথা রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া আছে। রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য এই পরিবেশ, বনাঞ্চল, জীববৈচিত্র্যময় এলাকা এগুলো রক্ষা করবে। তাহলে রাষ্ট্র কি আসলে বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষা করার কাজটি করছে? এখানে রাষ্ট্র কি তাহলে সংবিধান লঙ্ঘন করছে না? সরকার কি সংবিধান লঙ্ঘন করছে না? তাহলে এই যে যৌক্তিক জায়গাগুলো থেকে আমরা এই দাবিটা করছি, আমরা বলছি আমরা একটা সত্যিকার অর্থে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সত্যিকার অর্থেই শেষ জায়গা হচ্ছে আমাদের এই সিআরবি। আপনি একটু চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন যে চট্টগ্রামে নগরের ভেতরে আর একটি জায়গা আপনি উল্লেখ করতে পারবেন কিনা যে এরকম একটি প্রাকৃতিক পরিবেশ আছে। সিআরবির পক্ষ থেকে বর্তমান জিএম হঠাৎ করে একটা গণমাধ্যমে একটা সংবাদ চ্যানেলকে, টিভি চ্যানেলকে ওভার ফোন এভাবে বলতে শুনেছি, আমি ফেসবুকে দেখেছি ভিডিওটি। বলছে আপনারা কি জনগণের মতামতকে তোয়াক্কা করছেন না, বা যারা আন্দোলন করছে এটা কি আপনারা জানেন না? তখন সেই জিএম, বর্তমান জিএম এত অধ্যত্বপূর্ণভাবে তাকে উত্তর দিয়েছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা হবেই, যারা আন্দোলন করছে তারা কারা, হ্যাঁ তাদের যদি তারা এরকম করে তাহলে তাদেরকে আইনের সোপর্দ করা হবে। তাহলে ডক্টর অনুপম সেনকে তারা কারা, ডক্টর মাহফুজুর রহমান যদি বলে তারা কারা, হ্যাঁ ডক্টর একিয়াম সিরাজুল ইসলাম যদি হয় কারা, তাহলে আমরাও তো বলতে পারি তুমি কে এখানে। সে বলছে তারা কি সিআরবির মালিক, যেমন আমি বলবো সে তো একটা মূর্খ আমলা। তাহলে সংবিধানে স্পষ্টভাবেই বলা আছে যে জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, সিআরবির মালিক জনগণ, সে তো সিআরবির মালিক নয়। এই যে আমলাদের একটা মালিক হওয়ার প্রবণতা তৈরি হয়েছে, হ্যাঁ জিএম মনে করছে সিআরবির মালিকানা তার, তাই তার মুখ থেকে এসছে যারা আন্দোলন করছে তারা কি সিআরবির মালিক। আমরা পাল্টা প্রশ্ন করতে পারি জিএম কে, আপনি কি সেই সিআরবির মালিক? এই ধরনের যে বিষয়গুলো, আমার আবারও শেষ কথা এভাবেই শেষ করব, একটি যৌক্তিক জায়গায় কেন দেশের সাধারণ নাগরিকদের আমাদেরকে রাজপথে দাঁড়াতে হবে? ডক্টর অনুপম সেনের মতো 82-84 বছর বয়সের একজন মানুষকে, এত শ্রদ্ধাবান একজন মানুষকে বলতে হবে এখানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত যদি বলবৎ থাকে আমি আমরণ অনশনে যাব? কেন তাকে এই জায়গায় গিয়ে বক্তব্য দিতে আমরা বাধ্য করি, বা রাষ্ট্র তাকে কেন বাধ্য করছে? আরো প্রশ্ন আছে আপনার কাছে সাংস্কৃতিক কর্মী হিসেবে, একটু থাকুন। তো রাশেদ যে প্রসঙ্গটা তুলেছে, আমি মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে যাব এই প্রশ্নটা নিয়ে। একজন আমলা হিসেবে এই যে কথাটা উনি বললেন, জিএমও বললেন, ডিসিও বললেন, এটা আসলে কতটুকু আমাদের সংবিধানের সাথে কিংবা এর সাথে সঙ্গতিপূর্ণ? উনি কি প্রশ্ন করতে পারে একজন রাষ্ট্রের, আমরা জানি যে আমরা রাষ্ট্রের কর্মচারী, তারা ওনারা রাষ্ট্রের সেবা করেন, ওনারা জনগণকে কিভাবে বলতে পারেন যে মানে আসলে আপনারা কে, আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন? আপনি কিভাবে একজন রাজনীতিবিদ হিসেবে এটা দেখছেন? মোহাম্মদ জাহাঙ্গীর, আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমি আনমিউট করছি, হ্যাঁ ধন্যবাদ। আমি যে বিষয়টা বলে এই প্রশ্নটার উত্তর, আমি তাদেরকে আসলে এই অবস্থার সুযোগ দিতে দিতে এমন জায়গায় চলে আসছে, তারা তো আর এখন প্রজাতন্ত্রের কর্মচারী নাই, তারা এখন রাজা হয়ে গেছে এবং তারা সব জায়গায় রাজার মতন আচরণ করে না। আমাদের দেশের সংসদে আমাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বক্তৃতা দিয়ে বলছেন যে আমাদের দেশে এখন অতি মহামারী চলছে, অতি মহামারী নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকটা জেলাতে একজন সচিবকে দায়িত্ব দিছে এটা দেখার জন্য। এটার জন্য তোফায়েল ভাই ওখানে ক্ষোভ প্রকাশ করছেন, পরে কাজী ফিরকুর রশিদ সাহেব এটা করেছেন। পরে আমাদের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন যে এই কথা, এইটা যেভাবে দেওয়া হয়েছে এটাই ঠিক, কাজ করতে হবে। এখন সরকার বা রাষ্ট্রের উপর জায়গা থেকে যদি তাদেরকে এইভাবে আশ্রয় প্রশ্রয় বা এই সবগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে যেভাবে করে তারা সেভাবে করে, ছাগলকেও তারা ফাইন করে দেয়।
সুতরাং এটাই তো তারা এই কাজ করতেছে। সুতরাং এটা তাদের কাজের এই জায়গাটা কিন্তু বলতে চায় না তাদেরকে করার, এবং তারা এমন কিছু কাজ করছে এই সময়কালীন অবস্থায়। বেশি কথা এগুলো তো বলতে গেলে এখন 2018 সালের নির্বাচনের আগের দিন রাতে তারা যে কাজগুলো করেছে আগের দিন এবং আগের দিন রাতের সেই মর্যাদাটা, ফলটা তারা এখন পাচ্ছে, সুফলটা তারা এটা নিতে চায়, কড়াই গন্ডায় বুঝে নিতে চাচ্ছে। এবং সেটা ঘোড়সওয়ারের মতো ঘোড়ার উপর বসে ঘোড়াকে যেভাবে চাবুক মেরে মেরে নিতে চায়, আমাদের জনগণের কাছেও সেটা এইভাবে করতে চায়। আমরা যদি এটা করতে না পারি তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। সেখানে মাহফুজ ভাইয়ের সাথে দৃঢ়ভাবে একমত। তার সাথে এই কথাটা বলেছেন যে হয়তো অতিমারির সুযোগটা গ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু এটা তো বেশি বড় সুযোগের জায়গা নয়, সেটা ভাবার কোনো কারণ নাই। সুতরাং আমাদেরকে বিবেচনা রাখতে হবে আমরা মানুষকে সম্পৃক্ততা করতে, দাবির যৌক্তিকতাটা কতটুকু আছে। আর দাবির যৌক্তিকতা থাকলে আন্দোলন করতে হবে না। আমি আবার রাশেদের সাথে এটা একমত না। আমাদের স্বাধীনতা যুদ্ধ এটা তো যৌক্তিক ভাবেই ছিল। 70 সালে নির্বাচন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতায় দিচ্ছে, এটা দাবির যৌক্তিকতা আছে। তারপরে তো আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হয়েছে। না জাহাঙ্গীর ভাই, আমরা দাবি করছি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি, আমরা দাবি করছি এখানে কোনো স্বৈরতন্ত্র নেই, আমরা দাবি করছি আমরা একটা উন্নয়নের একটা অগ্রযাত্রায় গিয়ে পৌঁছচ্ছি, তাহলে এটা বিপরীতমুখী কাজ হয়ে যাচ্ছে না? এখন কতটুকু আছে এই যে আমরা যেগুলো দাবি করছি সেগুলো কতটুকু আছে আমরা বাস্তবে প্রতিদিন তার কষাগাতে পারি। আজকে একটা ছোট্ট কথা বলি, মাউস ভাই এখানে আছেন, আজকে একটা আলোচনায় একজন ডাক্তার বলছেন আমাদেরকে প্রাণের বিনিময়ে জীবিকা, প্রাণের বিনিময়ে জীবিকা, এই জায়গাটা আজকে প্রশ্ন চলে এসেছে আমাদের দেশে। দেখেন এটা ছোট, এগুলো বললে তো বলতে গেলে তো এখন বিষয়। আজকে আপনারা সকালে দেখেছেন কালকে রাতে 10টার সময় সিদ্ধান্ত দিল কলকারখানাগুলো খুলে ফেলতে হবে। সকালে মানুষ হুড়মুড় করে চলে আসতেছে, কি অবস্থায় আসতেছে, এবং এটা হচ্ছে না। এবং সেটা এই কি বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের এক প্রফেসর খসরু সাহেব আজকে এই কথাটা বলেছেন। একজন মন্ত্রী মহোদয় ছিলেন, একজন সংসদ সদস্য মহোদয় ছিলেন, মহোদয় ভালো করেই জানেন। এখন তো আমাদের এখানে সবকিছু প্রাণের বিনিময়ে চলছে, জীবনের বিনিময়ে সবকিছু করার জন্য জায়গাটাতে চলে আসছে। এই জায়গাগুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। আর একটা এই সংগ্রামের ধারাবাহিকতা লড়াই দিতে হবে। আদালতের যে কথাটা বলছে আমার মনে হয় আমরা যদি যথাযথভাবে এই জিনিসটা তুলতে পারি। লক্ষ্য করলাম 2-1 দিন কিন্তু আমাদের একটা মিডিয়া একটু সরব ছিল আমাদের পক্ষে, 2-1 দিন তারা নিউজ করেছে, পরে থেকে দেখি যে আবার নিউজটাও এখন তাদের এখান থেকে বন্ধ হয়ে গেছে মিডিয়াতে। কেন বন্ধ হয়েছে সেটা বলতে পারি না, কেন কোনো না কোনো কারণ আছে আমার কাছে মনে হচ্ছে। তবে আমার কাছে বিবেচনায় রাখতে হবে, আমি যেটা মনে করি এটার জন্য একটা শক্ত আন্দোলন করতে হবে। আরেকটা বিষয়, একটা গ্রুপ এটার প্রচারণা চালাচ্ছে, হাসপাতাল হলে ক্ষতি কি, এটা কিন্তু আমাদেরকে খণ্ডন করতে হবে। মাউস ভাইকে আমি অনুরোধ করতে চাই বা যারা আন্দোলন আছে তাদেরকে, হাসপাতাল তো আমরা চাই, চট্টগ্রামে হাসপাতাল হওয়া দরকার। ঢাকাতে দেখেন ঢাকা মেডিকেল কলেজের পরে পিজি হাসপাতাল বিশ্ববিদ্যালয় হয়েছে, সরোয়ার্দী হাসপাতাল আছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, মুগদা মেডিকেল কলেজ আছে। সুতরাং এখানে অনেকগুলো হয়েছে, আরো মেডিকেল কলেজ আর্মিরাও করেছে একটা মেডিকেল কলেজ। অনেক অনেক হাসপাতাল ঢাকায় হয়েছে। চট্টগ্রামে আমাদের কিন্তু মেডিকেল কলেজ একটাই, 250 বেডের জেনারেল হাসপাতাল আছে ওটা না। আমাদের যে নতুন রোডটা হয়েছে আমি বলতে চাই এটাও আমাদেরকে বিকল্প হিসেবে বলতে হবে কথা। আমরা হাসপাতাল চাই, আমরা হাসপাতালের বিরুদ্ধে না, তবে সে হাসপাতাল আমরা চাই সাধারণ মানুষ যেন সে হাসপাতালের জন্য ভোগ করতে পারে। সরকারি সম্পত্তি ব্যবহার করে কাউকে লুটপাট করার জন্য কোনো হাসপাতাল আমরা চাই না। যাদের টাকা আছে তাদের জন্য তারা এবার কেয়ারের মতো হাসপাতাল বানাকে, ইউনাইটেড এর মতো হাসপাতাল বানাকে, আমাদের তো কোনো এখানে আপত্তি নাই। সুতরাং আমি মনে করি এখনই জরুরি ভাবে আমাদের নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের শেরশাহ কলোনি থেকে শুরু করে ফৌজদারহাট, যেখানে মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটির যে জায়গাটাতে আছে সেই জায়গা পর্যন্ত সেরা রাস্তার দুই পাশে পাহাড়ের জায়গাগুলোকে, পাহাড় যেই অবস্থায় আছে সেই অবস্থাকে রেখেই সেখানেই স্থাপনা করে সেখানে কাজ করার জন্য, পাহাড় কেটে করা যাবে না। কিন্তু রাস্তা বানানোর জন্য আমাদের এই পাহাড়টাকে একটা জঘন্যভাবে পাহাড় কাটছে, এটা বলা যাবে না। এটা শুনছি যে এই যে পাহাড় কাটার জন্য হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে সিডিএ কে টাকা ফেরত দিতে হবে। আমি শুনতে পাচ্ছি যে সিডিএ তখন প্রাক্তন চেয়ারম্যানকে বলে সিডিএ টাকা ফেরত দেবে না, এটা প্রাক্তন চেয়ারম্যান নিজের থেকে টাকা দিতে হবে, 50 লক্ষ টাকা দিতে বলেছে। আপনি এই 2-1 দিনের মধ্যে গেলে দেখবেন যে ওখানে ভেঙে কি অবস্থা হয়েছে। মাহমুদ ভাইকে আবারও বলতে আরেকটা কথা বলতে চাই, আমাদের চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে 2 কক্ষের মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে 8 বছর পরে আছে।
কোথায় যাবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, কোথায় স্থাপনা হবে, তার জায়গাগুলো হয় না। রেলের জায়গা, কুমিরা রেলওয়ে স্টেশনের পাশে যে জায়গাগুলো রেলের ছিল সবগুলো শিল্পপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে। কবির স্টিল, কেওয়াই স্টিল সবগুলো ওখানে সে জায়গা বানাইছে। সেখানে একটা স্যানিটোরিয়াম ছিল, টিবি হাসপাতাল, এটা স্যানিটোরিয়াম ভালো করে জান। সেই জায়গাটাতে কিন্তু ভালো একটা হাসপাতাল হতে পারে বা তার কাজ হতে পারে, সেদিকে মনোযোগ দেওয়া দরকার। এইসব জায়গাগুলো আবার কিন্তু একটা বেসরকারি ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা, ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু সম্প্রসারণ হতে হতে বা এই কুমিরা হাসপাতালের কাছে গিয়ে এখন পৌঁছে গেছে রেলের রাস্তা পাশে। সুতরাং আমি বলবো যে আমাদের যে বাইজিদ বোস্তামি থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে সড়ক হয়েছে তার পাশে দিয়ে আমাদের কোনো জায়গা কোনো ভূমিদস্যু যেন দখল করতে না পারে, তার জন্য আমাদেরকে কিন্তু এই ফোরাম থেকে কথাবার্তা গুলো বলা দরকার। সেখানে সরকারের যেসব স্থাপনা, হাসপাতাল বা অপরাপর যে বিষয়গুলো আছে সেগুলো হওয়া মানে কাজগুলো করা দরকার। এবং এই জন্য যদি জনগণকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনে যেতে না পারি তাহলে হবে না। এখানে যে বিষয়টা হচ্ছে চট্টগ্রামের নেতৃত্ব আছে কি না আছে সেটা বলতে, নেতৃত্ব তো গড়ে উঠবে লড়াই সংগ্রামের ভিতর দিয়ে। যদি লড়াই সংগ্রাম ঠিকভাবে করতে পারে তাহলে নেতা হবে। কোনো লড়াই সংগ্রাম ছাড়া ভুইপুর কোনো অবস্থার ভিতর দিয়ে নেতৃত্ব গড়ে উঠতে পারে না, বা উঠা সেটা সাময়িক ভাবে হয়তো হতে পারে। আমি মনে করি সেরকম অবস্থা আছে। আমাদের এই যুক্তির জায়গাটা খণ্ডন করতে হবে যে হাসপাতাল আমরা চাই, হাসপাতালের জন্য জায়গা আছে, সেই জায়গাগুলোতে যাওয়া দরকার। আর এখানে হাসপাতাল সরকারি জায়গায় হবে, কিন্তু সেটা কোনো অবস্থায় সাধারণ মানুষের গমনযোগ্য ভাবে হাসপাতাল করতে হবে। টাকা দিয়ে বড় লোকরা জন্য হাসপাতাল করতে হবে। ওরা যুক্তি দেখাচ্ছে, আমাদের এখান থেকে ওদের একটা যুক্তি আসতেছে ফেসবুকে পাচ্ছি, এখান থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে সিঙ্গাপুর, চেন্নাই অথবা ভেলোর অথবা এই সিঙ্গাপুরে, যে বড় লোকরা টাকা চিকিৎসার জন্য ওখানে তারা চলে যেতে চায়। তারা এবার বুঝতে পারছে যে চিকিৎসা করার জন্য চাইলে টাকা থাকলেও তো যেতে পারতেছি না, এখানে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেই চিন্তার দিক থেকে 13 সালে প্রজেক্ট হলেও এখন তৎপর হয়েছে এই কারণে যে আসলে তো একটা বিরাট সমস্যার জায়গাতে আমরা পড়ে আছি, চাইলে ঢাকাও যাওয়া যায় না। তাহলে এই বিষয়টাকে বিবেচনা রেখে সেরকম হাসপাতাল হোক, অসুবিধা নেই। এবার তো ওখানে করেছে জায়গা একটা নিয়ে, তারাও কোথাও জায়গা কিনে সেটা করতে পারে, আমাদের তো কোনো সেখানে আপত্তি দিচ্ছি না, সেখানে আমাদের। সুতরাং আমি মনে করি আমাদের এই কথাটাও বলা দরকার। অলরেডি ভূমিদস্যুরা কিন্তু জায়গাগুলো দখল করে ওখানে সাইনবোর্ড লাগানো শুরু করে দিয়েছে, লাগাই ফেলছে সাইনবোর্ড। এগুলো উদ্ধার করে এইসব জায়গাগুলোতে আমাদের যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা, এবং একটা আরেকটা নতুন মেডিকেল কলেজ চট্টগ্রামে হওয়া দরকার, সেটার জন্য কাজ করা দরকার। আমার মনে হয় এই প্রস্তাবনাগুলো দাবির মধ্যে কিন্তু আসা দরকার। শুধু সিআরপিতে হাসপাতাল না হওয়ার জন্য আন্দোলন, এটা নেগেটিভ মুভমেন্ট, এইটার চাইতে কিছু পজিটিভ বিষয়টাও যুক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর। মাহফুজ ভাই কি কোনো রিঅ্যাক্ট করবেন, কোনো এই প্রসঙ্গে কিছু বলবেন? একটু রিঅ্যাক্ট করতেছি। সেটা হলো, আমি বলছিলাম যে দেশে রাজনীতি নাই। এই সংবিধানটা করছে কি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বর্তমান সিদ্ধান্তটা রাশেদ যেটা বললো, এই সংবিধান বিরোধী। তাহলে রাজনীতি থাকলে তো আওয়ামী লীগ এটা করতে পারতো না, আওয়ামী লীগের সব এমপিরা এটার বাধা দিত। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমলাদের কথা যেটা বলা হয়েছে, আমলাটা তো আসলো কোত্থেকে? সেই 1757 সালের পরে 1770 সালে এই দেশকে শোষণ করে, সম্পদ আহরণ করে, লুটপাট করে বিদেশে পাঠানোর উপযোগী একটা প্রশাসন ব্যবস্থা ভারতবর্ষে গড়ে তুলেছিল। এখনো কিন্তু আমাদের সেই আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থাই আছে। সরকার যেই যাক না কেন, এই আমলাতান্ত্রিক এই প্রশাসন ব্যবস্থা থেকে কিন্তু আমরা মুক্ত না। এবং এই যে ওই একই প্রশাসন ব্যবস্থা থাকার কারণে জনমতের তোয়াক্কা করতে হচ্ছে না। নির্বাচন তো 5 বছর পরে পরে হয়, 5 বছর তো আর আমাকে কোনো ধার ধারতে হয় না। জনমতের তোয়াক্কা করার দরকার নাই, স্থাপনা করো, ওখান থেকে কত টাকা আসবে এটা নাও, নিয়ে এটা বলা যায় যে বিদেশে টাকা তো ডাক্তার মাহফুজও পাঠায় না, অনুমোশনও পাঠায় না, বা তুমি পাঠাও না, পাঠায় তো ওরাই। কাজেই এটার বিরুদ্ধে আপাতত ওই জাহাঙ্গীর যেটা বলছেন যে সমস্ত স্থাপনা নিয়ে রেলের স্থাপনাগুলো যাতে না যায় সেই ব্যাপারে, এটা একটা আন্দোলন আছে তো, সামাজিক আন্দোলন তো। আর রাজনৈতিক দল জড়িত হলে হয়তো শক্তিশালী হবে। যে আমরা একটাই দাবি থাকতে হবে, আমরা এতগুলো দাবিতে এখন যেতে পারছি না, সেটা হলো সিআরবির এই সংরক্ষিত এলাকায়, অর্থাৎ ওই যে ঐতিহ্য সংরক্ষিত এলাকা হিসেবে যেটা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঘোষণা আছে, সেই ঘোষণা যে এখানে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। আমরা হাসপাতালের বিরুদ্ধে নাই, হাসপাতালের বিরুদ্ধে আমি হয়তো আমার ছেলে একটা চাকরি পেতে পারে, অসুবিধা কি? এই হাসপাতাল হবে বেসরকারি কোনো জায়গায়, উন্নত হাসপাতাল চট্টগ্রামে আসুক, সেটা অন্যান্য হাসপাতালের মতোই বেসরকারি জায়গায় হাসপাতাল হবে। এই দাবিতে আমার মনে হয় জাহাঙ্গীর ভাই, আমরা একটা ইস্যুকে কেন্দ্র করেই চট্টগ্রাম যেহেতু ঐক্যবদ্ধ আছে, আমরা এটা নিয়েই রাজপথে আন্দোলন শুরু করব এবং একই সাথে আইনের মোকাবেলা করব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে বোঝাবার চেষ্টা করব। এই তিনটা লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে। এটাই আমাদের এই মুহূর্তের কথা আর কি। ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার কাছে আবার আসবো একটু পরে। আমি একটু শিলা দাশগুপ্তের কাছে আসতে চাই, যে বিভিন্ন আন্দোলনে দেখা গেছে সাংস্কৃতিক কর্মীরা, সংগঠনগুলো একই মঞ্চে বা একটা মোর্চা করে আন্দোলনকে জোরদার করার জন্য তারা কাজ করেছে। গণজাগরণ মঞ্চ বলি কিংবা অন্য কিছু বলি, যে সাংস্কৃতিক জোট, আলাদা করে একটা সাংস্কৃতিক জোট তৈরি করেছে। তো এই আন্দোলনে কি সেই ধরনের কোনো সম্ভাবনা আমাদের আছে কিনা, একটা নতুন সাংস্কৃতিক জোট তৈরি করার জন্য করা হবে কিনা? শিলা। শিলা আনমিউট। আমরা তো আসলে বিষয়টা একটু বলি যে জাহাঙ্গীর ভাই এবং মাহফুজ ভাইয়ের কথার প্রেক্ষিতে আমরা হাসপাতাল চাই। এটা আমার প্রথম দিনের যে সিআরবিতে যে সমাবেশটা হয়েছিল, সেখানে আমার বক্তব্য প্রথমেই ছিল আমরা হাসপাতাল চাই, কিন্তু সরকারি হাসপাতাল চাই, এবং সেই সরকারি হাসপাতাল অবশ্যই এমন একটা জায়গা হোক, যেমন দেখেন আপনি আমাদের চট্টগ্রামের চকবাজার থেকে শুরু করে আমরা যদি বহদ্দারহাট বা ওদিকে যাই, কোনো হাসপাতাল নেই। তারপর আমাদের এই আগ্রাবাদ থেকে শুরু করে আমরা যদি একদম পতেঙ্গা পর্যন্ত যাই, বিশেষ কোনো ভালো হাসপাতাল নেই, অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়। সেই জায়গাটাতে আমাদের হাসপাতাল দরকার, সেটা যেমন ঠিক, কিন্তু একটা সরকারি হাসপাতাল অবশ্যই দরকার, এটাও ঠিক। কারণ আসলে আমাদের বিশেষ করে চট্টগ্রামে অধিকাংশ মানুষের যে অর্থনৈতিক অবস্থা যেটা আমরা বলি, সেটা কিন্তু সাংস্কৃতিক সংগঠনগুলো একটা মঞ্চে আসার কোনো সম্ভাবনা আছে আমরা কিনা? অলরেডি কিন্তু একসাথেই কাজ করেছি, কিন্তু একই মঞ্চে আমরা একই মঞ্চে কিন্তু আমরা এই গত 7 দিন ধরে লকডাউনের আগ পর্যন্ত যে আন্দোলনটা করেছি, আমরা কিন্তু সম্মিলিতভাবেই আন্দোলনটা করেছি। এখানে আমাদের শিল্পকলা একাডেমির সবাই যুক্ত ছিলেন, আমরা উদিচি চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম, রাশেদরা ছিল, বোধন ছিল, এখানে কিন্তু সম্মিলিত আন্দোলনটাই হয়েছে আমরা যতটুকু। তবে হ্যাঁ, আমরা যে একটু আগেই যেটা আমি বলেছি যে জেগে উঠো বাংলাদেশ বা আমাদের গণজাগরণ মঞ্চ, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার মতো আমাদেরকে অবশ্যই আবারও ঐক্যবদ্ধ আন্দোলনটা এখানে করতে হবে। এই জায়গাটাতে আমাদের একটা দায়িত্ব অবশ্যই আছে, এবং আমি মনে করি যে আমাদের এই যে নাগরিক সমাজের যে ব্যানারের মাধ্যমে আমরা যাচ্ছি, সেখানেই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে বিষয়টা, সেটাকেও একটু নজর দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দিক চিন্তা করলে হবে না, সাংস্কৃতিক নেতৃত্বকেও কিন্তু এখানে যুক্ত করতে হবে, এই বিষয়টা অবশ্যই আসতে হবে। আরেকটা বিষয় একটু বলি, যেটা আপনি উৎপলদা বারবারই বলছেন যে আইনি লড়াইয়ের কোনো দিকে যাচ্ছি কিনা। আমি যতটুকু জানি 12ই জুলাই প্রথম যে ইয়েটা গেছে, বিবৃতিটা গেছে পত্রিকায়, আমাদের 17 জন সম্ভবত, হ্যাঁ 17 জন নাগরিকের, বিশিষ্ট নাগরিকের, ওখানে মাহফুজ ভাইও আছেন, অনুপমসেনও আছেন, ওখানে কিন্তু একটা বলেই দেওয়া হয়েছে যে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় যাওয়ার বিষয়টা কিন্তু এখানে আছে। সুতরাং আমার মনে হয় আমাদের ওই জায়গাটা তো চিন্তা করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ শিলা এটার জন্য। তো আমি আবার একটু রাশেদের কাছে আবার একটু যাই, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে আসছি। তো রাশেদকে আমি এই যে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে এই যে দাবি, নেগোসিয়েশনের একটা দিক মাহফুজ ভাই বললেন, আবার রাজপথের একটা কথা বললেন। নেগোসিয়েশন যদি না হয়, মানে যদি না হয়, অনেক ক্ষেত্রে হয় না, আপনারা কতটুকু আন্দোলনকে নিয়ে যেতে চান, সেই ধরনের কি
ভাবছেন? কতটুকু কি করতে চান আপনারা? কি ভাবনা আপনাদের? রাশেদ। অবশ্যই আমাদের যেটা কথা নেগোসিয়েশনে যদি আমরা কোনোভাবেই আমাদের যে চাওয়া সেই চাওয়া যদি আমরা না পাই, তাহলে আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এই আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। আমি তো নিশ্চিতভাবেই বলছি, মানুষ সবাই হয়তো এই অতিমারির কারণে রাজপথে নেই, কিন্তু এটা আপনিও বোঝেন, প্রত্যেকটি মানুষ বোঝে যে সত্যিকার জনমত যাচাই যদি করতে দেওয়া হয়, এই সিআরবিতে হাসপাতাল হলে পরিবেশ বিঘ্নিত হবে কিনা, পরিবেশ বিনষ্ট হবে কিনা, এটার জন্য কি আলাদা কোনো অ্যাসেসমেন্ট কমিটি লাগে নাকি? এটার জন্য কি আলাদা কোনো প্রতিষ্ঠানকে কি টাকা পয়সা দিয়ে অ্যাসাইন করতে হয় নাকি? এটা যে কোনো সংবেদনশীল মানুষ এক বাক্যেই বলবে যে পরিবেশ বিনষ্ট হবে, এখানে কোনো হাসপাতাল হতে পারে না। এটা বিবেকবান যে কোনো মানুষের এক কথায় উত্তরই হবে। তো সেই জায়গায় আমরা বলতে চাই, এই সহজ কথাটা যদি আমরা নেগোশিয়েট করতে ব্যর্থ হই, আমাদের আন্দোলন বেগবান করা ছাড়া তার কোনো বিকল্প নেই। যে কথাগুলো বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ বা আরো অন্যান্য কর্তৃপক্ষ, যেমন প্রথম বিভ্রান্ত করা হলো, আন্দোলনের শুরুটা হলো এইভাবে যে এখানে শতবর্ষী গাছ কাটা হচ্ছে, মানে আন্দোলনের একেবারে প্রথম দিনে পত্রিকাগুলোতে আসলো এভাবে যে এখানে শতবর্ষী অনেক গাছ কেটে হাসপাতাল নির্মাণ হবে। সাথে সাথেই রেলওয়ে কর্তৃপক্ষ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হলো যে যেই জায়গায় হাসপাতাল নির্মিত হচ্ছে সেখানে কোনো গাছ কাটা হবে না। কিন্তু আমরা যারা সেদিন ওখানে ছিলাম বা আমরা আগে থেকে যারা সিআরবিতে গেছে, আমরা দেখেছি জায়গাটা, যেই জায়গাটি ওরা চিহ্নিত করেছে, যেখানে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে, সেই জায়গায় হাসপাতাল নির্মিত হলে ন্যূনতম 200 থেকে 300 গাছ কাটতে হবে তাদেরকে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টি, তাহলে বিপরীতমুখী কৌশলী উত্তর। তারপর কি বলা হলো, আবার বিভ্রান্ত করার জন্য দ্বিতীয় যেই তীরটি ছোড়া হলো, সেটি হচ্ছে সিআরবিতে হাসপাতাল নির্মিত হচ্ছে না, গোয়ালপাড়ায় হাসপাতাল নির্মিত হচ্ছে। যেটি আপনিই বললেন যে গোয়ালপাড়া একটা ব্যক্তি মালিকানাধীন জায়গা, গোয়ালপাড়াতে তো হাসপাতাল নির্মিত হওয়ার কোনো কারণই নেই। আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে গোয়ালপাড়ায় হাসপাতাল নির্মিত হচ্ছে, কোনো গাছ কাটা হচ্ছে না, তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, 500 শয্যার একটি হাসপাতাল সিআরবির ওই এলাকায় যদি নির্মিত হয়, 100 নার্সের একটা ট্রেনিং ইনস্টিটিউট, 50 জন শিক্ষার্থীর একটি মেডিকেল কলেজ, তাহলে 500 জন রোগী, তার সাথে 3 জন বা 4 জন করে অ্যাটেন্ডেন্ট হলে আরো 1000 মানুষ, সেখানে অ্যাম্বুলেন্স, এরপর সেখানে ধীরে ধীরে অনেকগুলো ফার্মেসি গড়ে ওঠা, সেখানে একটু কিছুদিন পর আবার ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে ওঠা, সেটাকে ঘিরে আরো অনেক বাণিজ্য, রেস্টুরেন্ট, বিভিন্ন স্থাপনা গড়ে ওঠা। আজকে বলা হচ্ছে গাছ কাটা হবে না, কালকে এখানে আরো বেশি অ্যাম্বুলেন্স, রোগী যাতায়াতের সুবিধার জন্য নিশ্চিতভাবে গাছ কাটতেই হবে। এটা একটা বোকাও বুঝবে। তা এই যে কৌশলগুলো একেবারেই হাস্যকর কিছু যুক্তি আমাদের সামনে তুলে দিচ্ছে, প্রাইমারি স্কুলের যেন ডিবেট কম্পিটিশন চলছে রেলওয়ে কর্তৃপক্ষ বা সরকার আর আন্দোলনকারীদের মধ্যে। তা আমরা এগুলোকে বলতে চাই, এই হাস্যকর যুক্তিগুলো দেওয়ার তো কোনো কারণ নেই। আমরা এই দেশের নাগরিক হিসেবে, এই চট্টগ্রামের নাগরিক হিসেবে আমরা বলতে চাই, এই সিআরবির পরিবেশ বিনষ্ট করে গাছ কেটে, আমি যদি ধরে নিই গাছ কাটা হবে না, এখন যে পাখির কলতান আমি বিকেলে গেলে শুনতে পাই, সকালে গেলে যেই নিরিবিলি পরিবেশ আমি পাই, সেখানে 500 শয্যার একটি হাসপাতাল নির্মিত হলে সেই পাখির কলতান কি আমরা শুনতে পাবো? এই নিরিবিলি প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ আমরা পাবো না। মানে হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই আমরা কথা হচ্ছে, আমরা অতীতে গণজাগরণ মঞ্চে জিতে আসা মানুষ, আমরা গণতন্ত্রের অভিযাত্রায় জিতে আসা মানুষ, আমরা স্বৈরাচারী এরশাদকে হটিয়ে আসা মানুষ। হ্যাঁ, তাহলে আমরা ভয় পাই কিসে? আমরা তো ভয় পাই না। শুধু বলতে চাই, আজকে আমরা এখনো বিশ্বাস করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আমরা বিশ্বাস করি এই সরকার গণবিরোধী এরকম কোনো কার্যক্রম হাতে নেবে না যেখানে জনগণের মতামতকে উড়িয়ে দেয়া হয়। আমরা সেই বিশ্বাসের জায়গা থেকে এখনো মনে করি যে এখানে হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে সরকারিভাবেই এটাকে বন্ধ করা হবে। যদি না করা হয়, দেয়ালে পিঠ ঠেকলে যা অতীতে আমরা করেছি সে কাজই আমাদেরকে করতে হবে। এখন আমরা আন্দোলনে আছি, সেই আন্দোলন আরো বাড়াতে হবে।
আমাদের ভবিষ্যতে আরো সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়া ছাড়া আমাদের তো আর কোনো বিকল্প পথ নেই, আমরা সেদিকেই যাব। আর একটি কথা বলে উৎপলদা শেষ করব, আমরা চট্টগ্রাম বললেই একটি কথা সবাই আমরা বলি, প্রকৃতির লীলাভূমি, পাহাড়ে ঘেরা, সমুদ্রে ঘেরা চট্টগ্রাম। আমরা যেভাবে একের পর এক সব ধ্বংস করে দিয়েছি, শেষ যে স্থানটুকু সেটিও ধ্বংস করে দিচ্ছি। আজকে থেকে 5 বছর পর এই কথাটি আর তো বলার সুযোগ থাকবে না, পাহাড়ে ঘেরা চট্টগ্রাম। পাহাড় কোথায় থাকবে আর? হ্যাঁ, এই পাহাড় বলে আর কিছু থাকবে না, সেটা রূপকথার গল্প হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তাই বলবো, চট্টগ্রামকে বাঁচাতে হবে, আমার দেশকে বাঁচাতে হবে। আজকের এই ক্রাইসিস, এই দাবি শুধু চট্টগ্রামের জনগণের নয়, আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এই সম্পদ, এই সিআরবি রেলওয়ের প্রাকৃতিক এই জায়গাটি শুধুমাত্র চট্টগ্রামের সম্পদ নয়, বাংলাদেশের সম্পদ। আজকে সিআরবি রক্ষার জন্য বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি আওয়াজ তুলতে হবে যে এই সিআরবির প্রকৃতি বিনষ্ট করে, পরিবেশ বিনষ্ট করে শহীদের সমাধিস্থলের উপরে কোনো স্থাপনা নির্মিত হতে পারবে না, সেটা আমরা হতে দেব না। ধন্যবাদ রাশেদ, আমরা আশাবাদী নিশ্চয়ই এই বিষয়ে। আমি এখন একটু ফজলুল কবির মিন্টুর কাছে একটু যেতে চাই, ফেসবুকে আর কোনো প্রশ্ন আছে কিনা ফজলুল কবির মিন্টু আমাদেরকে একটু জানাবেন। মিন্টু, একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2017 সালে সম্ভবত বলা হচ্ছে শিশু হাসপাতাল হওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং বাজেটও বরাদ্দ আছে, কিন্তু জায়গার অভাবে ওইখানে মানে চট্টগ্রামে শিশু হসপিটাল তো হতে পারছে না। কয়েকদিন আগে নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে যখন স্মারকলিপি দেওয়া হয়, তখন জেলা প্রশাসক বললেন ওনাদের কাছে যে আমার কাছে প্রচুর জায়গা আছে, ইউনাইটেড যদি চায় আমি তাদেরকে জায়গা দিব। তাহলে শিশু হাসপাতালের জন্য জায়গা দিতে জেলা প্রশাসকের সমস্যা কোথায় এবং সেই হসপিটালটা হতে পারছে না কেন? এই অবস্থা নাগরিক কমিটির পক্ষ থেকে তোলা যায় কিনা। আরেকটা ভাইটাল প্রশ্ন হচ্ছে, এতদিন এখানে আন্দোলন হচ্ছে, এখনো ইউনাইটেড হসপিটালের সাইনবোর্ডটা বহন্ত রয়ে গেছে, ওইটা কিভাবে থাকে? এই প্রশ্নটা করছে আর কি। ধন্যবাদ। এই প্রশ্নটা কার কাছে করেছে এটা মিন্টু? মাহফুজ ভাই? নির্দিষ্টভাবে কাউকে করে নাই, যে কেউ আনসার করতে পারেন। হ্যাঁ, যে কেউ আনসার করতে পারেন। কি করবেন? আমার মনে হয় মাহফুজ ভাই করা উচিত, উনি কো-চেয়ারম্যান নাগরিক কমিটির। এটা হলো যে এই সাইনবোর্ডটা ভাঙ্গা তো কোনো ব্যাপার না, এখন আন্দোলনের কত হলো কৌশল আছে। আমরা যদি ভাঙচুর করি তাহলে গভর্নমেন্টকে একটা সুযোগ দেওয়া হবে যে ভাঙচুরের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য। ওটার পিছনে দাঁড়াই প্রতিদিন প্রতিবাদ করছি, ওইটাকে এই কারণে ভাঙতে যাচ্ছি না। আর রাশেদ একটা কথা বলছিল যে ওখানে গাছ কাটা হবে না, এখানে মনে করার কোনো কারণ নাই। আমি একেবারে গোয়ালপাড়া পর্যন্ত গেছি, 300-র অধিক গাছ কাটা হবে, তার ভিতর বেশ বড় বড় গাছ কিছু আছে, ছোট বড় মিলায়া প্রায় 400 থেকে 500 গাছ কাটতেই হবে। এখানে কোনো শুধু এই হাসপাতাল না, যে কোনো স্থাপনা করতে হলে ওখানে গাছ কাটার কোনো বিকল্প নাই। না চাচা, আমি আসলে তর্কের খাতিরে বলেছি, আমি যে তর্কের খাতিরে যদি ধরে নিই সেটা বলেছি, গাছ কাটা হবে এটা তো আমরা সবাই জানি। শোনো, তর্কের খাতিরেও দরকার নেই। আমার কথা হলো যে ওখানে কোনো স্থাপনা হবে না, এই ব্যাপারটাকে খুব অ্যাডামেন্টলি নিয়ে ওই শিলা বলছিল যে সেখানে এই প্রশ্ন ছিল গণজাগরণ মঞ্চের মতো কিছু করা যায় না, যায় কিনা। তা আমি এই নতুন প্রজন্মকে, আমাদের তো বয়স 70+, এক পা কবর এক পা বাইরে, এটা করতে হবে। নতুন প্রজন্মের এরা গণজাগরণ মঞ্চের মতো যদি কিছু করতে পারে, আমার মনে হয় সেটাই হবে ভালো। এবং সমস্ত শিল্পী গোষ্ঠীগুলো গিয়ে সেখানে এই জমায়েতটা যদি করা যায় তাহলে এটা আন্দোলন আরো বেগবান হবে। আর আমরা কিছু লোক আছি যারা বাইরে বিভিন্ন জায়গায় মিছিল সভা করব, যেখান থেকে এই আন্দোলনটাতে জনসম্পৃক্তি বাড়ে। আর আমাদের অনুপম সেন স্যার এবং আমাদের অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, তারা আছেন, তারা এই যে সরকারকে কনভিন্স করার চেষ্টা করবেন এবং আদালতের যে প্রস্তুতি সেটা তারা নেবেন। এইভাবে কিন্তু আন্দোলনটা জনসম্পৃক্তি সহ একটা বেগবান আন্দোলন, একটা তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া আমার মনে হয় না এত সহজে কেউ কনভিন্স হবে। আন্দোলনের কাছে যে কোনো সরকার কিছুটা তো মাথা নোয়ায়,
আমরা মাথা নোয়াতে বলবো না, আমরা বলবো যে এই আন্দোলনটা যৌক্তিক, সরকার প্রধানকে বলবো আপনি মেনে নেন। এবং আমার কেন জানি মনে হয় যে আন্দোলন জোরদার করলে মাননীয় প্রধানমন্ত্রী এটা মেনে নেবেন, এটা আমাদের আশা করা ভালো, নিরাশ মাহমুদ হওয়া ভাই, এখনো ঠিক না। আপনাকে আমি সর্বশেষ প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনি বারবার জনগণের সম্পৃক্ততার কথা বলছেন, এই কথা বলছেন, তো আপনি একসময় তো বাম রাজনীতি করতেন, আমি জানি এটা, এখনো আছেন খুব সম্ভবত, সেই আদর্শের মধ্যে নিশ্চয়ই আছেন কোনো না কোনো ভাবে। তো এই আন্দোলনটা এখন মধ্যবিত্ত বুদ্ধিজীবী কেন্দ্রিক আন্দোলন এখনো। তো আপনি জনগণের সম্পৃক্ততার কথা বলছেন, যে গরিব দরিদ্র বা মানুষকে, তো এইদের অন্তর্ভুক্ত করার জন্য আসলে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন কিনা, ওয়ার্ডে ওয়ার্ডে, মানে বিভিন্ন এলাকায় এলাকায় এদের সম্পৃক্ত করা। এবং শেষে হ্যাঁ, তার একটু প্রশ্ন যুক্ত করে দিই, এই আন্দোলনের সাফল্যের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী, শেষ বক্তব্য যদি আপনি এটা দিয়ে শেষ করেন। প্রথম কথা হলো যে আমরা যেমন 3 তারিখ ওখানে একটা সংগঠন 1000 চারা রোপণ করবে, আমরা সেখানে যাব। 6 তারিখ আমাদের অনেকগুলা সংগঠন মিলে একটা মিছিল করব। তারপর ধরুন আমি তো রেলওয়ের সন্তান, রেলওয়েকে এখানে রেলওয়ের সন্তানদের জড়িত করা হচ্ছে, সেখানেও আমাদের মিটিং চলবে। মূলত রেল সম্পর্কে যারা বেশ ভালো জানে এবং উৎসাহী, আগে প্রাথমিকভাবে তাদের জড়িত করতে হবে। এখানে হয় কি, যেমন যারা নিম্ন আয়ের মানুষ তাদের জড়িত করার কোনো সুযোগ নাই, ওরা সকাল বিকাল খাটতে খাটতে এমন অবস্থা যে তাদের ওই 2 বেলা ভাত জোগাড় করতেই অবস্থা খারাপ হয়ে যায়, যে এদের এই মুহূর্তে আন্দোলনে চাইলেও আমরা পাবো না। যাদের পাবো তাদের নিয়ে আমরা চেষ্টা করছি এটাকে একটা জনগণের মানে আন্দোলনের রূপ দিতে আর কি। এখন তো আমরা করছি বুদ্ধিজীবীরা, সাংস্কৃতিক কর্মী, এটা যাতে গণ আন্দোলনের রূপান্তরিত হয় সেই চেষ্টাই আমরা করব। তবে এই ব্যাপারে এই রাশেদ এবং শিলা তাদের ভূমিকাটা খুব জোরালো হতে হবে, যাতে সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন জায়গায় সক্রিয় হয়। কারণ আমরা বক্তৃতা মানুষ শুনে না, গান বেশি শুনে। গানের মাধ্যমে সিআরপির জিনিসগুলো যদি তুলে ধরা যায়, আমার মনে হয় জনগণ আরো বেশি সম্পৃক্ত হবে। এই ধন্যবাদ, আর তো কিছু বলার নেই। ধন্যবাদ। শিশু হসপিটালের ব্যাপারটা নিয়ে, শিশু হাসপাতালের ব্যাপারটা হচ্ছে কি, আমি বলছি যে হাসপাতালই হোক, এখানে সরকারি শিশু হাসপাতাল হইতে দেওয়া ঠিক না। সিআরবিতে সরকারি বা বেসরকারি, এই সিআরবিতে না জেলা প্রশাসকের কাছে জায়গা আছে, সে দিচ্ছে না কেন? তাহলে সে বলছে যে আমার কাছে জায়গা আছে। এটা তো আমরা সাধারণ মানুষ সেটা আমি চাইছে। তুলবেন কিনা ভবিষ্যতে? হ্যাঁ, এটা হচ্ছে কি, সাধারণ মানুষ তখন চাইছে, ডাক্তাররা দেয় নাই। এটা তো অসাধারণ মানুষ চাইছে, এরা তো অসাধারণ। কারা? এই যে ইউনাইটেড গ্রুপ, এরা তো অসাধারণ, বাংলাদেশের অসাধারণ মানুষরা চাইছে তো, তবে ডিসি এটা দেয় নাই। এইটা আমার মনে হয় যে আমরা যেটা চাচ্ছি আর কি, এই মুহূর্তে আন্দোলনটাকে একেবারেই কনসেন্ট্রেট করে সিআরবি মুখী করতে যাচ্ছি। এরপরে ওই যে কথাগুলা এই বলে গেলাম, আমাদের জাহাঙ্গীর বললেন যে কথাগুলা, অন্যরা বললেন, সেগুলা নিয়ে যদি নাগরিক কমিটি এর পরে যাইতে চায়, তাহলে অবশ্যই নাগরিক কমিটি হবে একা না, এখানে বহু মানুষ আছে, তারা যদি যেতে চায় তখন অবশ্যই, যেমন আমাদের একটা আন্দোলন ওই থেকে এই নামও ভুলে যায়, স্বাস্থ্য রক্ষা অধিকার কমিটি, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি ছিল যে জেনারেল হাসপাতালকে 500 বেডের করতে হবে। শিশু হাসপাতালের কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলনগুলা ধীরে ধীরে এই আজকের কথা মনে থাকবে, আমরা শুরু করব। এখন আপাতত চাচ্ছি একটা জায়গায় আন্দোলনটাকে কনসেন্ট্রেট করতে, ফোকাসটা করছেন আপনারা এটাতেই। হ্যাঁ, ধন্যবাদ, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি বিষয়টা। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে। তো আমরা শেষের দিকে চলে এসেছি, আমাদের অনেকক্ষণ আলোচনা করলেন এবং আমার মনে হয় অনেক বিষয় আমাদের যারা শ্রোতা আছেন, ভিউয়ার্স আছেন ফেসবুকে, তারা বুঝতে পেরেছেন। তো সর্বশেষ মন্তব্য মাহফুজ ভাই যেটা করলেন, শিলা, রাশেদ, 1 মিনিটের মধ্যে আপনারা, এবং জাহাঙ্গীর ভাইকেও আমি বলবো 1 মিনিটের মধ্যে আপনাদের সর্বশেষ মন্তব্য, এবং সবশেষে আবার মাহফুজ ভাইকে আমি বলবো 1 মিনিট করে সবাই যদি বলেন তাহলে আমরা শেষ দিকে যেতে পারি। 1 মিনিট করে কে বলবেন? শিলা, প্লিজ। এখানে আমরা বীর চট্টলার জনগণ, সোজা কথা, বীর চট্টলা
সেই প্রীতিলতার চট্টগ্রাম, সূর্য সেনের চট্টগ্রাম। সুতরাং আমরা এ পর্যন্ত যত আন্দোলন করেছি সফল হয়েছে। এখানে একটা বিষয় আমি রাশেদের সাথেও একমত পোষণ করে বলছি যে আমরা আন্দোলন করছি, আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো আমরা অবশ্যই জোরদার আন্দোলন করব, তবে এটা সারা দেশব্যাপী। যেমন গণজাগরণ মঞ্চ ঢাকায় শুরু হয়েছিল, আমরা চট্টগ্রাম শুরু করেছি আরো ব্যাপকভাবে, চট্টগ্রামের পরে ঢাকায়। এখানেও আমি চাইবো যে আমরা চাইবো আমাদের সাথে সাথে যেন এটা সারা দেশব্যাপী, যেহেতু এটা একটা ঐতিহ্য রক্ষা এবং এটাকে একটা হেরিটেজ রক্ষার বিষয় আছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে অবশ্যই আমি মনে করি যে সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক যে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদেরকে একত্রিত হবে। আর আমরা সাংস্কৃতিক কর্মীরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবো। অবশ্যই আমরা এটা উদ্ধার করবো। ধন্যবাদ শিলা দাশগুপ্তা আপনার মন্তব্যের জন্য। রাশেদ, 1 মিনিট। ধন্যবাদ উৎপলদা। আমিও একইভাবে বলতে চাই, এই চট্টগ্রামের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। আমরা সেই বিষয়টি বহন করে চলেছি। সেই জায়গা থেকে আমাদের এখনই ভীত হবার কোনো কারণ নেই, হতাশ হবার কারণ নেই, কারণ হতাশ হবার মতো কোনো ঘটনা ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে ওয়াসার অনুমতি না নিয়ে একটা ডিপ টিউবওয়েল বসাচ্ছে বলে আমরা ভীত হয়ে যাচ্ছি তা না। হ্যাঁ, আমরা মনে করি সংবিধানের সেই ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি না চায় সেখানে কারো পক্ষে কিছু করা সম্ভব না। আর প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, শেষও করব সে কথা দিয়ে। সরকারের কাছে বলতে চাই, যারা এই কাজগুলো করছেন তাদের কাছে বলতে চাই যে চাপিয়ে দেওয়া উন্নয়ন কখনো উন্নয়ন হতে পারে না। আর সবুজকে ধ্বংস করে, প্রকৃতিকে ধ্বংস করে, জনগণের মতামতের তোয়াক্কা না করে এভাবে যদি কোনো উন্নয়ন হয়, সেই উন্নয়ন আসলে কারো জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। এ কথাই বলবো, আমরা বিশ্বাস রাখি এই আন্দোলনের ভিতর দিয়ে জনগণের চাওয়া পূরণ হবে, জনগণের দাবি পূরণ হবে। শুধু সংস্কৃতি কর্মী বা মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী শুধু নয়, আমরা বিশ্বাস করি আপাতত চট্টগ্রামের সকল জনগণ এই আন্দোলনের পক্ষে অবস্থান করছে। আমরা চাইব পুরো দেশের জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত করবার জন্য। জয় আমাদের হবে, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই। ধন্যবাদ আবৃত্তিকার, শিল্পী, সংগঠক রাশেদ হাসান। মোহাম্মদ জাহাঙ্গীর আছেন আমাদের সাথে, উনিও 1 মিনিট যদি শেষ বক্তব্যটা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর। ধন্যবাদ। এখানে কথাগুলো তো আসছে একটা মঞ্চ বা এই ধরনের কোনো কিছু করে ওখানে অবস্থান নিয়ে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করার জন্য, এবং যারা করতে পারে তাদের দিক থেকে তো এটা একটা পজিটিভ আসছে। আমি মাহফুজ ভাইকে এই কথাটা বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে উপরের জায়গায় যাওয়ার সাথে সাথে চট্টগ্রামে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, প্রধান যারা সরকারের যে রাজনৈতিক নেতারা আছে, তাদের সাথেও কিন্তু একটু কথাবার্তা বলার প্রয়োজনীয়তাটা আছে। তারা একটু তো ভাবতে পারে যে আমাদেরকে যেন কোনো ধরনের একটা ইয়া দেওয়া হচ্ছে না। এমনি যারা রাজনৈতিক আন্দোলনের কর্মী যারা আছে, মানে স্বাভাবিকভাবে বাম সংগঠনগুলো বা অপরাপর সংগঠনগুলো তাদের সাথে আছে, তো প্রধান রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সাথে কিন্তু কথাবার্তাগুলো বলার দরকার আছে। আমরা যথাযথভাবে যদি করতে না পারি তাহলে কিন্তু ইয়ে আছে, আমরা অনেকগুলো জিনিস আমাদের চট্টগ্রামে এরকম যথাযথ করতে না পারি। আমাদের কোর্ট বিল্ডিংটা যে দেখেন, এখন কোর্ট বিল্ডিং এ যারা কোর্ট বিল্ডিং তো ইটের উপর ইট হয়ে বসে আছে, কোনো কিছুই আর সেই জায়গাতে নাই। আমাদের চট্টগ্রাম রেল স্টেশন যেখানে ছিল সেখান থেকে শুরু করে নিউ মার্কেটের কাছে চলে গেছে। এটাও একটা খুবই মানে মারাত্মক ভুলের জায়গাটা হয়েছে, কারণ এখান থেকে এই জায়গাটাও একটা যাই হোক, আমি যা হয়ে গেছে তা এখন এইগুলো রক্ষার জন্য সামগ্রিকভাবে বিবেচনা রাখতে হবে। এবং মাহফুজের সাথে আমি একমত যে ফোকাল পয়েন্ট আপাতত আমাদের সিআরবি কে ধরেই আগাতে হবে, এবং আমরা যদি যথাযথভাবে আমাদের ভয়েসটাকে রেজ করতে পারি, সুতরাং আমরা আমাদের অর্জনটা আদায় করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহফুজ ভাই, 1 মিনিট আপনি কিছু বলবেন? হ্যাঁ, 1 মিনিটের জন্য জাহাঙ্গীর। মাহফুজ ভাই আনমিউট করতে হবে। আনমিউট করতে মাহফুজ ভাই, সেটাকে একটু রাখতে হবে। হয়েছে? শোনা যায়? কই শোনা যাচ্ছে না তো। যাচ্ছে। আচ্ছা,
প্রথম কথা হলো ওই রাশেদ এবং শিলার উপর একটা দাবি করছিলাম যে তারা যাতে সেখানে গণজাগরণ মঞ্চ নামক একটা কিছু ওখানে করে আরো তাদের সাথীদের নিয়ে। আর আমরা একটা সিআরবি রক্ষা মঞ্চ যেটা করছি সেখানে কিন্তু বলে দিই চট্টগ্রামের সকল ওই যে সিপিবি বাদ দিয়ে সব বাম রাজনৈতিক সংগঠনগুলো সেখানে আছে এবং বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন আছে। এটা হলো আমরা নাগরিক কমিটিকে সহায়তা করব এই যে ইয়েতে পাড়ায় পাড়ায় বৈঠক করে মিছিল করে মিটিং করে এটাতে যুক্ত করার। এটা হবে নাগরিক কমিটি মামলা এবং নেগোসিয়েশনে যাবে। তবে আমাদের আন্দোলন যদি বেগবান না হয় কোনো সরকারি নেগোসিয়েশন করতে চায় না। যখন দেখবে যে আন্দোলন বেগবান তখনই তারা নেগোসিয়েট করবে। কাজেই সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক কর্মী যারা আসবেন তাদের সমন্বয়ে কেউ মঞ্চে গণজাগরণ মঞ্চ করলে বিভিন্ন পাড়ায় পাড়ায় বৈঠক করে আমরা তাদের এদিকে ঠেলবো। এইভাবে একটা বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমেই এই নেগোসিয়েশনকে সফল করতে হবে। তবে আশার দিক হলো যে আইনি লড়াইয়ের পয়েন্টগুলা কিন্তু আমাদের পক্ষে অসম্ভব শক্তিশালী। কাজে 3 দিক থেকেই আমরা আগাবো। আমাদের হারের কোনো আশঙ্কা নেই, একটা না হলে আরেকটা, এক স্টেপ না হলে আরেক স্টেপ। তা আমি সবাইকে আহ্বান জানাবো যে সিআরবি রক্ষা অর্থাৎ সিআরবিতে কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা এই জায়গায় হতে দেওয়া যাবে না। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সক্রিয় যদি আমরা হই আমরা সফল হব, এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, গবেষক এবং এই আন্দোলনের নাগরিক কমিটির কোর চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। ধন্যবাদ রাজনীতিবিদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। ধন্যবাদ আবৃত্তিকার সংগঠক রাশেদ হাসান। ধন্যবাদ সংগঠক সাংস্কৃতিক কর্মী শিলা দাশগুপ্ত আপনাদের এই আলোচনার জন্য। আপনাদের এই যে দাবি, সেই দাবির প্রতি জনগণের যে সমর্থন আছে সেটার একটা ছোট্ট উদাহরণ আমি দিতে চাই। এই যে আলোচনাটা হচ্ছে, আমি প্রথমত ক্ষমা চেয়ে এনেছি টেকনিক্যাল একটু সমস্যার কারণে। আমি আশা করছি ভবিষ্যতে এটা একটু ঠিক করে আমি আবার আসবো। গতকাল আমি প্রোগ্রাম করেছি, কোনো সমস্যা হয় নাই। আজকে হঠাৎ করে কেন হলো এটা আমি বুঝতে পারছি না। কিন্তু এখানে 1900 লোক এই আলোচনাটা দেখেছে, এই আলোচনার কোনো না কোনো সময় তারা শুনেছে, 1900 লোক। তো কাজেই আপনাদের প্রতি যে তাদের একটা সমর্থন আছে সেটা কিন্তু তার একটা প্রকাশ। এই আমরা যে নিউজগুলি করে থাকি উৎপল দাস, এই নিউজগুলিও 6000 7000 ভিউ হয়। হ্যাঁ, তো কাজেই এটা একটা বড় বিষয়। আমি দর্শক যারা ফেসবুকে ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই যুক্ত হয়েছেন, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে, মস্কো থেকেও যুক্ত হয়েছেন। তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং আলোচকদের আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আন্দোলন সফল হবে এই বিশ্বাস, এই আস্থা আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে এবং যারা শুনছি তাদের মধ্যেও প্রবাহিত হয়েছে। আমরা আশা করছি সবাই এই আন্দোলনের সাথে যুক্ত থাকবে এবং এই আন্দোলনকে বেগবান করবে এবং একটা সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে সক্ষম হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রগতির যাত্রীর পক্ষ থেকে আমি উৎপল দত্ত সঞ্চালক হিসেবে কাজ করেছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ উৎপল দা। ধন্যবাদ।